1996-এর মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নেই। তখন আমি একটা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে। সেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়। তাই আমিও আমল শুরু করেছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, তাই পরের দিন উস্তাদকে সবক শোনানোর কোনো ঝামেলা ছিল না বলে সেদিন দুপুরের পর থেকেই আমি আমল শুরু করেছিলাম। মোটামুটি রাতের 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আর এক হাতে তসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির দিকে চলে আসছি। এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবিহ ধরা হাতটা চেপে ধরে প্রশ্ন করেছিল, তুই কি পড়তাছস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যেরকম ওই রকম পোশাক আমি কোনোদিনও কোনো মানুষের গায়ে আগে পড়তে দেখিনি। অন্ধকারের মুহূর্তেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটা মোটা ভ্রু, কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন একটা গগনবিদারী চিৎকার করলাম, যদি চিৎকারের অনুভূতি তার থাকতো তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলছিল, যা চলে যায় এখান থেকে, আর কোনোদিন এইসব পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়েই অজ্ঞান হয়ে যাই। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফটা আমি বুক থেকে ছাড়িনি। পরের দিন থেকে আমার এমন জ্বর শুরু হয়েছিল যে 1 মাস পর্যন্ত আমি জ্বরে ভুগে পরে সুস্থ হয়েছিলাম। আরেকটা ঘটনা, উপরোক্ত ঘটনার সময় আমার বয়স ছিল 13 বছর। তারও প্রায় 3 বছর পরে একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মুক্তার, দেখতে আমাদের বয়সী ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয়। সে তেমন কারোর সাথে মিশত না, আর সবসময় একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। তাকে যখন জিজ্ঞাসা করা হতো খেয়েছো কিনা, তখন সে বলতো যে আমি বাহির থেকে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরও কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। তো যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়। প্রয়োজনে অন্য কোনো ছাত্র যেন অবশ্যই সাথে নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়েতে দুজনেরই আমাদের চক্ষু ছানা বড়া। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। 2 জায়গায় একজনকে দেখা আমরা খুবই অবাক হয়ে যাই, এবং পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলা কিভাবে? তাকে যে মাদ্রাসায় ঘুমাতে দেখেছিলাম, ব্যাপারটা আমরা দুজনেই চেপে গিয়েছিলাম ভয়ে। মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে। পরে আমি বললাম যে ঠিক আছে, বলবো না, তুমি আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 6 কান এরকম হতে হতে সবাই মোটামুটি ঘটনাটা জেনে গেল। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের উস্তাদের কাছে ব্যাপারটা জানান, আর তিনি আরও কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব, সেটাও সে জানান। পরে হুজুর মাগরিবের নামাজের পরে ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9:30 খেয়ে সবাই 10:30 মধ্যে শুয়ে ঘুমানোর ভান করেছিলাম। ছোট 2-1 ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1:20 আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানুষের আকৃতি ধারণ করে এবং ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখলাম। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো।
আমার পাশের বিছানায় আওলাদকে কনুই দিয়ে আমি খোঁচা দিলাম এবং ও ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো যে মুক্তারের দেহটা তখনও শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়, আর ওই মানুষ আকৃতির আলোটা ধীরে ধীরে দরজা ভেদ করে বেরিয়ে গেল। ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেড থেকে তোশক নিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল এবং এর মধ্যে ওস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল। পরে পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল যে আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিল যে ইমরান ভাই আর হাসান ভাই তোশকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনেই তাদের তোশক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল। পরে হুজুর এসে বলল তোশক সরাতে, এবং তোশক সরানোর পরে সবাই দেখলাম বিছানা মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি করে হলো। তারপর থেকে আমরা কোনোদিন মুক্তারকে দেখিনি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন যাত্রাবাড়ি থেকে হৃদি আপু। ঘটনাটি ওনার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। এটি এক রাতের কোনো ঘটনা নয়, দীর্ঘ সময় ধরে ঘটে যাওয়া কিছু ঘটনার সমষ্টি। ওনার পাঠানো এই ঘটনাটি আমার খুব ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি ঘটনাটি। ওনার বাবার নাম হোসেন। ওনাদের দেশের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখারা ইউনিয়নের শ্রীনদী রায়েরকান্দি গ্রামে। আর ঘটনাটি মূলত ঘটেছিল 1973 সালের দিকে। ওনার বাবার বয়স যখন 10 বছর, এই সময় থেকেই ঘটনার সূত্রপাত হয়। মুক্তিযুদ্ধের সময় ওনার বাবার বয়স ছিল 7 বছরের মতো, আর ঘটনাটি ঘটা শুরু হয়েছিল 1973 সাল থেকে। প্রিয় লিসেনার্স, শুরুর ঘটনাটা বলার আগে কয়েকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। এই ঘটনার সাথে সম্পর্কিত একটি জায়গা রয়েছে, একটা গাব গাছ রয়েছে, যেই গাব গাছটি ওনাদের খুব বাসার কাছেই। মূলত এই গাব গাছ সম্পর্কিত অনেক ঘটনা প্রচলিত আছে। এর মধ্যে এই গাব গাছটি কেন মানুষের কাছে ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু হলো সেই বিষয়ে একটি ছোট্ট কথা বলতে চাই। বহু আগের কথা, ওই গ্রামের একজন ব্যক্তি, উনি রাতের বেলা কোনো কারণে বাসা থেকে বাইরে বের হয়েছিলেন। ওই গাব গাছটার এক পাশে খালের মতো একটা বড়সড় পুকুর রয়েছে। এটা কিন্তু এখন অনেক কিছুর পরিবর্তন হয়েছে, এটা সত্য, কিন্তু ওই সময় যে গাব গাছটা, এটা অনেক আগের, এর বয়স এক্সাক্ট বলাটাও মুশকিল ছিল, এত পুরনো একটা গাব গাছ। তো ওই লোকটি রাতের বেলা যখন বাইরে বের হয়েছেন, উনি ওই পুকুরের কাছাকাছি যখন এসেছেন, হঠাৎ একটা দৃশ্য দেখে উনি এমন ভাবে স্তম্ভিত হয়ে যান, ভয়ে উনার এক কদমও আগে বাড়াতে পারছিলেন না। উনি দেখতে পান মানুষের মতো একটা অবয়ব, চেহারা একদম মানুষের মতো স্বাভাবিক আকৃতির কিনা এটা উনি দেখতে পাচ্ছিলেন না, কারণ ওই সময় পূর্ণিমার রাত ছিল। উনি দেখতে পাচ্ছেন ওই অবয়বটি পুকুর পাড়ে বসে পানির মধ্যে কিছু একটা ধুচ্ছে। উনি খুব ভালো করে লক্ষ্য করেন যে এই অবয়বটি কি ধুচ্ছে। দেখতে পান এই অবয়বটি তার পেটের ভেতরে থাকা যে নাড়িভুড়িগুলো আছে সেগুলো পানিতে ধুচ্ছে, এবং খুব সুন্দর করে ধোয়ার পর এগুলো আবার নিজের পেটের মধ্যে সে ঢুকিয়ে নিল। তারপর স্বাভাবিকভাবে হেঁটে ওই গাব গাছের ভেতরে, মানে গাব গাছের যে বডিটা, কাঠের যে বডিটা, ওই বডিটার ভেতরে মিলিয়ে গেল। এটা দেখার পর উনি প্রচন্ড ভয় পেয়েছিলেন। উনি বেশ খানিকক্ষণ চিন্তা করেন যে আসলে আমি দেখলামটা কি। নিজের চোখকে উনি বিশ্বাস করতে পারছিলেন না। শুরুর দিকে মনে করেছিলেন ঘুম থেকে উঠে এসেছেন তো, ঠিকঠাক দেখছেন তো, না ভুলভাল দেখছেন, কিন্তু উনি বুঝতে পারেন উনি ঠিকঠাকই দেখছেন। উনি ওখান থেকে দৌড়ে বাড়িতে চলে যান। পরের দিন সকালবেলা গ্রামের মানুষদেরকে ওই গাব গাছ সম্পর্কে অবহিত করেন এবং বলেন যে এই গাব গাছে স্বাভাবিক কোনো জিনিস থাকে না, এবং গত রাত্রে উনি যা দেখেছেন সেটা সকলকে খুলে বলেন, এবং বলেন এই গাব গাছের কোনো ক্ষতি না করার জন্য, তাহলে হয়তো এই গাব গাছে যেগুলো থাকে এগুলো মানুষকে ক্ষতি করতে পারে। মানুষের লোকমুখে এটা চলে এসেছে দীর্ঘ সময় ধরে যে ওখানে কেউ কোনো কিছু যদি মানত করে বা এটা করে সেটা করে, সেটা পূর্ণ হয়। অনেকে সে গাব গাছের নিচে আলো জ্বালিয়ে রাখেন। এরকম অনেক বিষয় কিন্তু মানুষের মধ্যে প্রচলিত আছে। যদিও এই বিশ্বাসগুলো
আমাদের ইসলামের যে মৌলিক যে ব্যাপারগুলো এগুলোর সাথে সাংঘর্ষিক। কিন্তু ব্যাপার যেটা সেটা হলো যে এই গাছগুলোতে অনেক সময় অনেক জিনেরা থাকে, এরা মানুষের কিছু কিছু সমস্যার সমাধান করে দেয়, তখন মানুষের মধ্যে এই বিশ্বাসটা জন্ম নেয়। তো যাই হোক, এই গাব গাছ রিলেটেড এরকম একটা ব্যাপার হয়ে যাওয়ার পরে মানুষ ওই গাব গাছ সম্পর্কে জানতে পারে এবং তারপর থেকেই মূলত ভক্তির এই প্রচলনটা দীর্ঘ সময় ধরে চলে আসছে। এই যে হোসেন আঙ্কেল, যিনি এই রিদিয়াপুর বাবা, তো উনি যখন মোটামুটি 10 বছর বয়স, 1973 সাল বা এর ঠিক ইমিডিয়েট পরের সাল হতে পারে এমন একটা সময়, তো উনি ওনার বন্ধুদের সাথে পাশের একটি গ্রামে গানের একটা আসর হবে আর কি, সেইটা দেখতে যাবেন। কিন্তু এই রিদিয়াপুর দাদা উনি আবার এসব গান বাজনার আসরে যাওয়াটা পছন্দ করতেন না। এটা কিন্তু এই হোসেন আঙ্কেল জানতেন। তারপরেও বন্ধু বান্ধবদের সাথে গিয়েছেন, আর তাছাড়া উনি তো তখন কতই বা বয়স, ওনার 10 বছর বয়স, গিয়েছেন। কিন্তু ওই সময় তো রাতের বেলা এই গান বাজনার আসর বসতো, দীর্ঘ সময় ধরে চলতো, অনেক রাত পর্যন্ত হতো। তো উনি অল্প সময়ের জন্য সেখানে গিয়েছেন, আর ওনার বন্ধুদেরকে বলেন যে আমাদের তো আসলে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কিন্তু ওনার বন্ধুরা তো যারা এসেছেন তারা, তাদের সাথে আর তাদের আরো বড় আত্মীয় স্বজনরা রয়েছে, মানে তাদের বয়স বেশি, তারা তাদের সাথে যাবে, কিন্তু উনি তো এসেছেন একা। তখন ওই ওনার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে উনি ওখান থেকে চলে আসেন। রাত যে খুব বেশি হয়েছে বিষয়টা কিন্তু এমন না, 9টা, 9:30 বা সর্বোচ্চ 10টায় বেজেছে। কিন্তু ওই সময় 1973-74 সালের দিকে এত রাত, তারপর আবার গ্রামের মধ্যে, নিঃসন্দেহে বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স কেমন হতে পারে। তো উনি যখন ফিরছিলেন, উনি ফেরার পথে নয় পুকুর নামে একটা জায়গা আছে, এই পুকুরটাও হন্টেড, অনেক ঘটনা প্রচলিত আছে সেটা সম্পর্কে। তো ওই দিক দিয়ে আসছিলেন, আস্তে আস্তে ওই গাব গাছের কাছাকাছি উনি এসেছেন, হঠাৎ করে উনি দেখতে পান যে একটা বাঁশ আড়াআড়ি ভাবে রাস্তার উপর পড়ে আছে। উনি মুরব্বীদের মুখে শুনেছেন যে রাস্তার উপর এই ধরনের যদি কোনো জিনিস পড়ে থাকতে দেখো তাহলে কখনোই সেটা ডিঙিয়ে যাওয়া যাবে না, তাহলে বিপদ হতে পারে। উনি যে কাজটি করেন সেটা হলো যে রাস্তা থেকে নেমে ওই গাব গাছের, ওইটা তো আরেকটু দূরে ছিল, বিশেষ করে বাঁশ যেটা পড়েছে আর কি, ওই বাঁশের মাথা কোণ পর্যন্ত গিয়েছে। উনি নেমে ঘুরে আবার রাস্তায় উঠে উনি যখন সামনের দিকে আগানো কেবল শুরু করবেন, হঠাৎ করে কটকট কটকট আওয়াজ শুরু হয়, মনে হচ্ছে কিছু একটা উপর দিকে উঠে যাচ্ছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন এই বাঁশটা যেটা পড়েছিল এটা কটকট কটকট আওয়াজ করতে করতে উপর দিকে সোজা উঠে যাচ্ছে। উনি তো এটা দেখে খুব ভয় পেয়েছেন। উনি বাড়ির দিকে দেন এক দৌড়, ওই গাব গাছের নিচ দিয়ে দৌড় দেন। গাব গাছের ওখানে ওই অবস্থাতে উনি আর কিছু দেখেননি। গাব গাছের ওখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা ওনাদের বাড়িটা। তো উনি দৌড়ে চলে গিয়েছেন। দৌড়ে বাড়িতে চলে যাওয়ার পর তখনও তো ওনার মা, মানে রিদিয়াপুর দাদি, উনি তো জেগেছিলেন। তখন ছেলের এই অবস্থা দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে, বলেন যে এই ঘটনা। গ্রামের যারা আছেন তারা তো জানেন যে, বা আমরা অনেকে জানি যে এই টাইপের কিছু ভয়জনিত কারণে যে চিকিৎসাগুলো সাধারণত দেয়া হয়, দেখা যাচ্ছে লোহা জাতীয় কোনো কিছুর উপরে বা দায়ের উপরে একটু লবণ দিয়ে গরম করে সেটা খাওয়ানো হতো। এটা একটা সাধারণ ট্রিটমেন্ট আর কি, গ্রামের একটা স্বাভাবিক একটা সময় ধরে এটা হয়ে আসছে, এখন পর্যন্ত হয় এটা, তো সেটাই করা হয়। এরপরে বেশ কিছুদিন পার হয়ে যায়। এই রিদিয়াপুর একজন ফুপু আছে, তার নাম হচ্ছে ফয়জুরি ফুপু। আর এই ফয়জুরি ফুপু, তারপরে যে হোসেন আঙ্কেল, গ্রামের এই ছোট ছোট বাচ্চা যারা, এরা কিন্তু একে অপরের বন্ধু হয়। তারপর নিজেরা আত্মীয় স্বজন, তো এরা সবসময় একসাথে খেলাধুলা করতেন, ওঠা বসা সবসময় একসাথেই ছিল, কোথাও গেলে একসাথে যেতেন। তো ফয়জুরি ফুপু এই হোসেন আঙ্কেলের কাছে এসে বলছেন যে এই হোসেন, আজকে ভোরবেলা সূর্যের আলো ফোটার আগে আমরা আমতলা যাব, ওখানে আম টুকাতে যাব, মানে আম কোড়াতে যাবেন আর কি। ওই সময়টা ছিল বৈশাখ মাস। রাতের বেলা কিন্তু মাঝে মাঝে ঝড়ো বাতাস হতো, আর ঝড়ো বাতাস না হলেও আম পড়তো, নিচে আম পড়ে থাকতো, অনেকেই সেটা কুড়াতে যেতেন। আর ওই আমতলা যে জায়গাটা, ওই জায়গাতে আসলেই অনেক আম গাছ রয়েছে।
আর ওই আম গাছের কাছাকাছি দুটো কবর ছিল, এখনো আছে সেটা, ওই কবরের অস্তিত্ব এখনো দেখা যায় এত বছর পরেও। নর্মালি ওই জায়গাটা একটু ভুতুরে টাইপের, অনেক ঘন জঙ্গল টঙ্গল, তো লোকজন খুব একটা যায় না সাধারণত। তো এই ফয়জুরি ফুপুর কথায় হোসেন আঙ্কেল তো রাজি হয়ে যান। আর আম কুড়ানোর তো এটা বাচ্চাদের একটা খুব আনন্দদায়ক একটা কাজ। ভোরবেলা যাবেন, যেহেতু ভোরবেলা যাবেন, দুইজনের একটা প্রস্তুতি ছিল। কথা ছিল ফয়জুরি ফুপু এসে হোসেন আঙ্কেলকে ডাক দিলেন, যে কথা সেই কাজ। হোসেন আঙ্কেল উনি তো তাড়াতাড়ি শুয়ে পড়েছেন, ভোরবেলা ফয়জুরি এসে ডাকবে। কতক্ষণ যে ঘুমিয়েছেন উনি জানেন না, হঠাৎ করে ঘুম ভেঙে যায় ওনার। ঘুম ভাঙার পর চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজলো, ঘড়ি তো নাই, ফয়জুরি কি এখনই আসবে না কতক্ষণ পরে আসবে। এই চিন্তা করতে করতে না মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সেটা হলো যে ফয়জুরি এবং উনি যদি একসাথে যান তাহলে তো ভাগে আম কম পাওয়া যাবে। তো ফয়জুরি আবার আম কুড়োতে বেশ পটু, এই জন্য হোসেন আঙ্কেল চিন্তা করেছেন, আচ্ছা আমি যদি একা একা যাই এখন এবং আগে গিয়ে যদি আম কুড়াতে থাকি তাহলে তো আমি ভাগে বেশি পাবো। এই চিন্তা করে উনি কি করেছেন, একটা ব্যাগ নিয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়েছেন। এদিকে রিদিয়াপুর যে দাদি, মানে হোসেন আঙ্কেলের যিনি মা, উনি তো তখন ঘুমাচ্ছেন। বের হয়ে গেছেন হোসেন আঙ্কেল, স্বাভাবিকভাবেই হেঁটে সোজা চলে গিয়েছেন ওই আমতলা। প্রতিমধ্যে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি, চাঁদনি রাত ছিল। তো উনি মনে করছেন হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো ফুটতে শুরু করবে, কিন্তু রাত যে কয়টা বাজে এটা উনি জানেন না। উনি যখন ওই আমতলা গিয়েছেন, গিয়ে তো উনি খুবই অবাক হন। গিয়ে দেখেন এই যে ফয়জুরি ফুপু, এই ফয়জুরি ফুপু উনি ওনার আগে ওখানে পৌঁছে আম কুড়াচ্ছেন। এটা দেখে এই হোসেন আঙ্কেল উনি অবাক হয়েছেন এবং চিন্তা করছেন যে ওরে ফয়জুরি, তোর মাথার বুদ্ধি তো আমার থেকেও বেশি। তুই আগে থেকে এই পরিকল্পনা করে রাখছিস যে তুই আমাকে ডাক না দিয়ে এসে আগে আম কুড়াবি, পরে আমাকে ডাকবি, যাতে করে আমি ভাগে আম কম পাই। তো উনি এটা দেখে রাগ হন, ফয়জুরি ফুপুর সাথে কথা বলেন না, উনি নিজের মতো করে আম কুড়াতে থাকেন। ওদিকে ফয়জুরি ফুপিও মানে ওনার সাথে কথা বলছে না, সে তার মতো করে আম কুড়াচ্ছে। হোসেন আঙ্কেল আম কুড়াচ্ছেন, অল্প সময়ের মধ্যে ওনার ব্যাগ প্রায় ভরে গেছে। এদিকে হোসেন আঙ্কেল একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হলো এই যে আম কুড়াচ্ছেন ওনারা, আম তো শেষ হয় না, আম তো এত পড়ে থাকে না নিচে, 5-7টা 10-12টা আমই সর্বোচ্চ পাওয়া যায়, কিন্তু ব্যাগ ভরে যাচ্ছে আম, কিন্তু আম পড়েই আছে। এরপর এই হোসেন আঙ্কেল খুব ভালো করে খেয়াল করেন একটা জিনিস, যেটা দেখে উনি খুবই ভয় পেয়েছিলেন। উনি খেয়াল করেন ফয়জুরি ফুপু এই যে আম কুড়িয়ে ব্যাগে রাখছেন, যেখান থেকে আম কুড়িয়ে ব্যাগে রাখেন তার কয়েক সেকেন্ড পর ওইখানে আর একটা আম চলে আসে। উপর থেকে যে নিচে পড়ছে বিষয়টা এমন নয়, অদৃশ্যভাবে সেখানে আম চলে আসছে। আর হোসেন আঙ্কেলও খেয়াল করেন যে উনি মাত্র যেখান থেকে আম কুড়িয়েছিলেন সেই জায়গাতে একই সাইজের সেম আমটা আবার পড়ে আছে। তখন উনি বুঝতে পারেন সর্বনাশ, আমি তো খুব বড় ধরনের একটা বিপদে পড়ে গেছি, এখন কি করি। উনি ওইখানে ওই আমের ব্যাগটা ফেলেই বাড়ির দিকে দেন এক দৌড়। উনি দৌড় শুরু করেছেন, কিন্তু পিছন থেকে যে কোনো কিছু সাউন্ড আসছে বা কেউ ওনার পিছু নিয়েছে এটা উনি ফিল করেন নাই। উনি এক দৌড়ে বাড়িতে চলে আসেন, প্রতিমধ্যে কোনো সমস্যাও হয়নি। বাড়িতে এসে ওনাদের ঘরে যে দরজাটা, ওই সময় তো পাটখড়ির এক ধরনের দরজা ছিল আর কি, তো ওর উপর ধবাস করে পড়েন। আর আচমকা এই দরজার উপর উনি ধবাস করে পড়েছেন, একটা শব্দ হয়েছে আর দরজাটা খুলে গেছে। তখন ওনার মা মানে রিদিয়াপুর দাদি উনি ধর্মর করে উঠে বসেন, এই কি হলো কি হলো, কে রে, চোট্টোর আসলো কিনা। দেখে যে না, তার ছেলে হোসেন। কিরে বাবা কি হয়েছে, তুই এত রাত্রে কোথায় গেছিলি? তখন উনি বলেন যে আমি খুব ভয় পাইছি, আমি ফয়জুরিকে দেখছি এরকম এরকম। তখন ওনার মা বুঝতে পারেন যে সমস্যা তো হয়েছে আবার একটা। তাড়াতাড়ি করে উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, গ্রামের যে স্বাভাবিক যে ট্রিটমেন্ট গুলো হয়ে থাকে সেরকম উনি করে দিলেন এবং বললেন বাবা তুই ঘুমা, সকালবেলা এটা নিয়ে আমরা কাজ করব।
ভোরের দিকে কিন্তু ঠিকই ফয়জুরি চলে আসে, এই হোসেন হোসেন ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, আম কুড়াতে যাব, দেরি হয়ে গেল আজকে। তখন এই ডাক কিন্তু এই হোসেন আঙ্কেল শুনেছিলেন, কিন্তু ওনার মা মানে রিদিয়াপুর দাদি উঠে বলেন যে ফয়জুরি তুই বাড়িতে যা, হোসেনের খুব জ্বর আসছে, ও যেতে পারবে না। তখন ফয়জুরি বাবু বলে হোসেনের জ্বর আসছে মানে রাত্রে তো না সন্ধ্যার দিকেও তো দেখলাম ভালো, হঠাৎ করে জ্বর আসলো, বলে তুই যা, পরে জানতে পারবি। তো উনি তো ছোট মানুষ ফয়জুরি বাবু, উনি বাড়িতে চলে গেছে। টানা কয়েকদিন এই হোসেন আঙ্কেলের জ্বর ছিল। তো এই জ্বরের মধ্যেই ওনাকে নিয়ে যাওয়া হয় একজন বড় হুজুরের কাছে। উনি খুব কামেল একজন ব্যক্তি, স্থানীয় একটি মাদ্রাসা, যে মাদ্রাসাটা এখনো রয়েছে, খুবই একজন পরহেজগার ব্যক্তি হিসাবে উনি সুপরিচিত ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। মানুষের যে কোনো বিপদ আপদে উনি সবার আগে উপস্থিত থাকার চেষ্টা করতেন। ওনার অনেক অনুগত জিন ছিল, শিষ্য ছাত্র যেটাই বলি না কেন। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তখন উনি এই হোসেন আঙ্কেলকে খুব ভালো করে দেখে বলেন যে তোমার ছেলের তো মাছ ধরার স্বভাব, অনেক ছোটবেলা থেকে সে বিভিন্ন জায়গায় মাছ ধরে, দিন নাই রাত নাই সন্ধ্যা নাই মাছ ধরার চেষ্টা করে। তো ওর পেছনে খুবই খবিশ প্রকৃতির একটি জিন রয়েছে। তো এই জিনটা ওর ক্ষতি করার চেষ্টা করে, তোমার ছেলেকে সাবধানে রাখবা। আর আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, কিন্তু নিজেকেও সাবধানে রাখতে হবে, তা না হলে কিন্তু বিপদ হতে পারে। তো উনি ঝাড়ফুঁক করে দেন। আর হোসেন আঙ্কেলও উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিলেন এবং নিজেও সতর্ক থাকতেন, যেহেতু বড় হুজুর ওনাকে কিছু উপদেশ দিয়েছিলেন। এভাবে চলে যায় প্রায় 9-10 বছর। ওনার বয়স তখন 19 কি 20 বছর। তখন উনি চিন্তা করেন যে উনি মাছ চাষ করবেন, কেন ওনাদের বেশ কিছু পুকুর ছিল। তো ওই চিন্তা করে উনি মাছ চাষ শুরু করেন। আর মাছ কিন্তু পাহারা দিতে হতো, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা একজন পাহারা দিত, আর 12 ঘন্টা আরেকজন পাহারা দিত। তো উনি একজন লোক রেখেছিলেন। তো ওই লোক 12 ঘন্টা দিত, যেদিন দিনের বেলা দিত ওই দিন হোসেন আঙ্কেল রাতের বেলা পাহারা দিতেন, আবার হোসেন আঙ্কেল যেদিন রাতের বেলা পাহারা দিতেন ওই লোক দিনের বেলা পাহারা দিতেন। এইভাবে রোস্টার ডিউটি করে ওনারা কাজ করছিলেন। তো যেই রাত্রে হোসেন আঙ্কেলের ডিউটি ছিল, তো উনি যাচ্ছেন, রাত খুব যে বেশি তা কিন্তু না, 8:30 কি 9টা বাজে। কিন্তু ওই সময়ে 80-র দশক তখন চলে আসছে আর কি। এই সময়ে কিন্তু ওই সময় তো ওখানে ইলেকট্রিসিটি ওইভাবে আসেও নি, গ্রাম, ওই 8:30-9টাও অনেক রাত। তো উনি ওই ওনার যে মাছের ঘের ওইখানে গিয়েছেন। যাওয়ার পর উনি একটা দৃশ্য দেখতে পান, সেটা হলো যে ওনার যে পুকুর, ওই পুকুরের মাছ বরাবর যাওয়ার জন্য ওইখান থেকে খাবার দেওয়ার জন্য একটা সাঁকর মতো তৈরি করা হয়েছিল। এটাকে গ্রামের ভাষায় চার বলা হয়। তো উনি দেখতে পান যে ওই চারের একদম মাথায় কিছু একটা খেলা করছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার এইখানে, এইটা আবার কি। উনি ওই সাঁকো বা চারের উপর ওঠেন, এগিয়ে যেতে থাকেন। পায়ের নিচে একটা বাঁশ আর হচ্ছে রেলিং এর মতো যেটা হাত দিয়ে ধরে রাখে একটা বাঁশ, আমরা সাঁকোতে যেটা দেখি দুই পাশে দুইটা বাঁশ ছিল না, এক পাশে একটা বাঁশ ছিল আর কি। তো উনি কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর উনি দেখতে পান যে একদম পুকুরের মাছ বরাবর যেখানে চার বা সাঁকোটা শেষ হয়েছে, ওইখানে একটা বাচ্চা মেয়ে দোল খাচ্ছে। হাত দিয়ে ধরার যে বাঁশটা, এই বাঁশে 2 হাত ঝুলিয়ে সে নিজের মনে দোল খাচ্ছে। তো উনি চিন্তা করেন যে এটা আবার কে রে এত রাতের বেলা। পরক্ষণেই ভাবেন যে আমার যে আরেকজন লোক আছে যে পাহারা দেয়, ওর তো এই বয়সে একটা মেয়ে আছে, সম্ভবত এই মেয়েটা এখানে আসে, কিন্তু রাতের বেলা এখানে আসবে কেন। তো সে আপন মনে দোল খাচ্ছে, একটানা দোল খাচ্ছে। দোল খেতে খেতে তো হাত একটু ব্যথা হয়ে যাওয়ার কথা, একটা জায়গা আবার দাঁড়াবে, যে আরেকটা বাঁশ আছে সেই বাঁশের উপর দাঁড়াবে, তারপর একটু বিশ্রাম নিয়ে আবার না হয় দোল খাবে, কিন্তু না, সে এক মন দোল খেয়েই যাচ্ছে। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কেমন হচ্ছে কেন। যাই হোক, উনি বিষয়টা অস্বাভাবিকভাবে খুব একটা নেননি। তারপরও উনি ওকে বলেন যে এই মেয়ে, তুমি এত রাত্রে এইখানে এইভাবে দোল খাচ্ছ কেন? পড়ে যাবে তো, আর পড়ে গেলে এই পুকুরের পানি থেকে তোমাকে তুলবে কে? একবারের জন্য তুমি ভাবলা না? তুমি এখানে আনমনে দোল খেয়েই যাচ্ছ, যাও যাও বাড়িতে যাও। তখন এই কথাটা যখন শুনেছে ওই মেয়েটা দোল খাওয়া থামিয়ে দেয়।
থামানোর পরে ওই বাঁশের উপর দাঁড়িয়ে যায়, মানে যেই বাঁশটার উপর স্বাভাবিকভাবে মানুষ হাঁটে আর কি, সাগর। দাঁড়ানোর পরে এই হোসেন আঙ্কেলের দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর হোসেন আঙ্কেল দেখেন এই মেয়েটার মুখ একদম থ্যাতলানো। ওই সময় চাঁদের আলো ভালোই ছিল, উনি চাঁদের আলোতে দেখেছিলেন। এটা একদম থ্যাতলানো বিভৎস চেহারা। আর ওই মেয়েটি কথা বলে ওঠে, এটা আমার থাকার জায়গা, তোরা এখানে এসে মাছ চাষ করছিস, আমার বিরক্ত করছিস, আমি তো কিছু বলি না। আর রাতের বেলা আমাকে খবরদার বিরক্ত করতে আসবি না, ভয়ানক কিছু হয়ে যাবে কিন্তু, যা ভাগ এখান থেকে। ওই মেয়েটা যখন কথা বলছিল তার কণ্ঠটা ছিল দুইটা কণ্ঠের সম্মিলিত রূপ। একটা পুরুষ কণ্ঠ এবং একটা মহিলা কণ্ঠ একত্রে যদি কথা বলে, এবং এই কথা বলার মাঝখানে 1 সেকেন্ডের আকপাত হয় আর কি, মানে একই শব্দকে 1 সেকেন্ড আগে বলেছে, একই শব্দ 1 সেকেন্ড পরে বলেছে, এমন ভাবে যদি হয় তাহলে কেমন শোনা যায়? ঠিক তেমন কণ্ঠ ছিল সেটি। এটা শোনার পর উনি তো প্রচন্ড ভয় পান। উনি এক দৌড়ে ওখান থেকে বাড়িতে চলে আসেন। কোনো মতো সাঁকোটা পার হয়েছিলেন, উনি ভয় পাচ্ছেন এখনই হয়তো বা পা পিছলে নিচে পড়ে যাবেন, কারণ ওনার তো ভয়ে শরীর কাঁপছিল। আর মনে হচ্ছিল যে এখনই বোধ হয় এই জিনিসটা ওর পেছন থেকে সে টেনে ধরে কিনা তাকে। তো দৌড়ে বাড়িতে চলে আসেন, ওনার মাকে বলেন, বাবাকে বলেন যে এই ব্যাপার, এই ঘটনা। তখন ওনার পরিবার থেকে বলা হয় যে বাবারে তুমি এইসব ঝামেলায় জড়িও না, আর রাতের বেলা তুমি ডিউটি দিও না, রাতের বেলা অন্য লোকদেরকে দিয়ে ডিউটি দাও, কিন্তু তুমি এই রাতের বেলা যাইও না। যাই হোক, উনি ওনার মতো করে জীবনযাপন করছিলেন। বেশ অনেক বছর পর আবার একটি ঘটনা ঘটলো। এরপর সময় চলে যাচ্ছিল, তারপর উনি বিয়ে করেন। বিয়ের পর উনি ঢাকাতে চাকরি নেন। তো সময় ঢাকাতে থাকতেন। এক কুরবানি ঈদের দিন, ওই সময় উনি যেখানে চাকরি করতেন সেখান থেকে কুরবানি দেওয়ার একটা আয়োজন করে সেখানকার মালিক। তো স্বাভাবিকভাবেই তাদেরকে বলা হয় যে তোমরা এই আয়োজনের সাথে থাকো, মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর সবাই মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দিও, যাদের বাড়ি কাছাকাছি আছে তাদেরকে বলেছেন আর কি মালিক। তো ওনার বাড়িতে মাদারীপুর, মাওয়াঘাট পার হয়ে কাওড়াকান্দি হয়ে মূলত ওনারা বাড়ির দিকে যেতেন আর কি। তো উনি থেকে যান। ঈদের দিন ঈদের নামাজ পড়ে কুরবানির কাজটা শেষ করে মাংস নিয়ে উনি বাড়ির দিকে রওনা দেন। তো উনি লঞ্চে পার হয়েছেন, ফেরিতে তো না, ওই সময় উনি তো গাড়িতে আসেননি, ওই পর্যন্ত গাড়িতে এসে লঞ্চে পার হয়েছেন। লঞ্চ পার হওয়ার পর ওনাকে অন্য গাড়িতে যেতে হবে আর কি ওনার বাড়িতে। তো উনি ওইভাবেই আসছেন। রাত তখন অনেক হয়ে গেছে। তখন তো রাস্তাঘাট এত উন্নত ছিল না এখন যেভাবে আমরা দেখি এখনকার বাস্তবতায়, কিন্তু ওই সময় 80-র দশকের মাঝামাঝি সময়ের ওইটা আমরা কল্পনা করতে পারবো না। আর এই হোসেন আঙ্কেল বিয়ে করেছেন তখনও ওনার সন্তানাদি হয়নি, যে রিদি আপু বা অন্যান্য ভাই বোন যারা আছেন তারা কেউ তখন হননি, ওই সময়ের ঘটনা আর কি। উনি আসছিলেন বাড়ির ওই জায়গাটাতে এসে, মানে তখন আর কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, ওই জায়গাটা থেকে ওই পায়ে হেঁটেই আসতে হবে। আর কুরবানি ঈদের দিন, তো ঈদের দিন কিন্তু রাতের বেলা এত যাত্রী চলাফেরা করে না, কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু অনেক যাত্রী চলাফেরা করে, সবাই বাড়ির দিকে আসতে থাকে। কিন্তু ঈদের দিন রাতের বেলা অনেকে তো চলেই আসছেন, এখন আর কে আসবেন নতুন করে। এই জন্য রাস্তাঘাট ছিল একদম ফাঁকা। উনি হাতে মাংস নিয়ে হেঁটে আসছেন। ওনার মানে ওনার যে পথটা ছিল এখন সেটা যদিও ইটের হয়েছে, কিন্তু ওই সময় তো মাটির রাস্তা ছিল। উনি হেঁটে আসছেন, আস্তে আস্তে চাঁদের আলোতে উনি দেখতে পান একটা ছোট্ট বাছুর, সদ্য ভূমিষ্ঠ বাছুর যেমন হয় আর কি, এমন একটা বাছুর উনি দেখতে পাচ্ছেন যে একটা কলই ক্ষেতের ভিতরে নেমে কলই খাচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত ছোট বাছুর তো তার মায়ের বুকের দুধ ছাড়া তো অন্য কিছু খায় না, সে দিব্যি কলই খাচ্ছে। তো উনি একটু দেখেন, খেয়াল করে দেখেন, উনি দেখতে পান যে এই বাছুরটি এমন গোগ্রাসে গিলছে, মনে হচ্ছে তার মুখ অনেক বড়। 10-12টা গরু একসাথে খাবার খেলে যে পরিমাণ খাবার খেতে পারে, সে একাই এইভাবে কলই ক্ষেত থেকে কলই খেয়ে যাচ্ছিল। উনি তো দেখে বুঝতে পারেন যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। এরপর
আর একটা ব্যাপার খেয়াল করেন যে এই বাছুরটা এবার ওনার দিকে তাকিয়েছে, চোখটা লাল টকটকে ছিল। তখন উনি তো ভয় পেয়েছেন। ভয় পাওয়ার সাথে সাথে উনি যেটি করেন, ডিসিশন নেয়ার জন্য উনি দেরি করেন নাই যে উনি কি করবেন। ওনার তো বাড়ির দিকে যেতে হবে। উনি তো ওই সময় সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, সিগারেট সাথেও ছিল, ম্যাচও ছিল, সাথে সাথে একটা সিগারেট ধরার সাথে সাথে উনি চিন্তা করেন বাড়ির পথ হলো দুইটা। একটা হলো যে পথ দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, এই পথের মধ্যে একটা জঙ্গল পড়ে, জঙ্গলের পরে গিয়ে হচ্ছে ওই গাব গাছ, তারপর ওনাদের বাড়ি। এখন এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ার পর এই জিনিসটা তার ক্ষতি করতে পারে। আর একটা পথ আছে, এই পথটায় কাদা পানি রয়েছে, বর্ষাকালে সেখানে পানি ওঠে, কিন্তু ওই সময় বর্ষাকাল ছিল না, পানিটা কমে গেছে, শীতের মানে একটা কাছাকাছি সময় ছিল, পানিটা কমে গিয়েছিল কিন্তু শুকায় নাই। ওই পথ দিয়ে যেতে গেলে কোনো জঙ্গল টঙ্গল পড়ে না, কিন্তু ওই পথটা ওনার জন্য সেফ মনে হয়। উনি পথটা ধরেন, এই কাদা পানির মধ্যে নেমে যান, হাঁটতে থাকেন। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওই জিনিসটা ওনার পেছন পেছন আসছে, ওনাকে ধাওয়া করেছে, কিন্তু কাছে আসছে না। বেশ খানিকক্ষণ হাঁটার পর যখন উনি বাড়ির কাছাকাছি আসবেন, তখন দেখেন যে ওনার হাতের ওই সিগারেটও শেষ হয়ে যাচ্ছে। তখন আর একটা সিগারেট, ওইটার আগুন দিয়ে আর একটা সিগারেট জ্বালিয়ে নেন, সেটা খেতে থাকেন। এভাবে বাড়ি যখন কাছাকাছি এসেছেন, তখন উনি ফিল করছেন ওই জিনিসটা ওর পিছনেই আছে, ওই বাছুরটা। হঠাৎ করে পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, হোসেন, আবার দেখা হবে তোর সাথে, বারবার বেঁচে যাবি? আগুনের জন্য তো কাছে আসতে পারলাম না, কিন্তু কতদিন এভাবে কতদিন বাঁচবি? আসবো, আমি আবার আসবো। এ কথা শোনার পর উনি বুঝতে পারেন যে এই জিনিসটা চলে যাচ্ছে, তারপর উনি হাত থেকে সিগারেট ফেলেননি, কারণ এই কথা শোনার সাথে সাথে যখন এই কণ্ঠটা মেলানোর চেষ্টা করছিলেন উনি, যে এই কণ্ঠটা উনি কোথায় শুনেছিলেন, এই কণ্ঠটা উনি শুনেছিলেন ওই যে সাঁকোর উপর একটা বাচ্চা মেয়েকে দেখেছিলেন, বাচ্চা মেয়ের অবয়ব দেখেছিলেন, সেই অবয়বের কথার সাথে এটা হুবহু মিলে যায়। উনি ভয়ে এমন অবস্থা হচ্ছিল, শরীর কাঁপতে কাঁপতে ওনার হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে যাবে, কিন্তু অনেক কষ্টে সেটাকে উনি আগলে রেখেছিলেন। এরপর আবার বাড়ির দিকে দৌড় দেন, এক দৌড়ে বাড়িতে চলে আসেন। এসে উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। পরে ওনাকে সুস্থ করা হয়, বাড়িতে তো লোকজন ছিল। পরে ওনার কাছে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। পরে যখন সকলে শোনেন এই ঘটনা, তখন আবার ওনাকে সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। ততদিনে তো বড় হুজুরের শারীরিক অবস্থাও ভালো ছিল না, এমনিতেই তো উনি অনেক বয়স্ক মানুষ ছিলেন। তারপর বড় হুজুর ওনার জিনদের মাধ্যমে জানতে পারেন যে ওই যে খবিশ প্রকৃতির জিনটা, সেটা আজও ওনার পিছু ছাড়েনি। কিন্তু ওইটা তার যে পিছু যে ছাড়ানো হবে, এই প্রক্রিয়াটাও অনেক কঠিন এবং সে সহজে যেতে চাইবে না। বড় হুজুর আবারও তাকে পরামর্শ দেন যে হোসেন, জীবনযাপনের পরিবর্তন আনতে হবে, তা না হলে কিন্তু সবসময় এভাবে বাঁচতে পারবে না। সবসময় ঝাড়ফুঁক কে করবে? নিজেকেও তো সতর্ক থাকতে হবে। এত রাতের বেলা তুমি এসেছো, তুমি পরের দিন আসতা, বা একটু ধৈর্য ধারণ করতে, বা আরেকটু আগে আসার চেষ্টা করতা, বা সাথে করে যেভাবেই হোক কোন একটা মানুষ সাথে করে নিয়ে আসার চেষ্টা করতে। যদিও সেটা সবসময় সম্ভব না, তবে বড় হুজুর একটা পরামর্শ দিয়েছিলেন, এই হোসেন আঙ্কেল উনি যেন একা কোথাও না যান, বিশেষ করে রাতের বেলা একা বাড়িতে যেন উনি না থাকেন, এই পরামর্শ হুজুর দিয়ে দেন। এই পিশাচটা দীর্ঘদিন নাকি সাথে লেগেছিল, ঢাকাতে সবসময় নাকি ক্ষতি করার চেষ্টা করতো, কিন্তু ঢাকাতে উনি সবসময় মানুষজনের ভেতরে থাকতো, যেখানে থাকতেন সেখানেও মানুষজন ছিল, এই জন্য ক্ষতি করতে পারে নাই। উনি যখন ঢাকা থেকে কুরবানি ঈদের রাতে রওনা দিয়েছিলেন, ওই জায়গা থেকেই নাকি, ওই ঢাকা থেকেই এই পিশাচটা তার পিছু নিয়েছে। আর যখন একা পেয়েছে, তখনই সে সুযোগ বুঝে তাকে ধোঁকা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে সে সেটা পারেনি। হোসেন আঙ্কেল এখন যদিও ভালো আছেন আলহামদুলিল্লাহ, এখন ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটে না। উনি ওনার জীবনযাপনেও পরিবর্তন নিয়ে আসেন, সবকিছু মেনে চলার চেষ্টা করেন, সরই বিধানগুলো মেনে চলার চেষ্টা করেন, যার কারণে আল্লাহর রহমত ওনার সাথে পরবর্তীতে তেমন কোনো সমস্যা আর হয়নি। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ রিদি আপু।
চমৎকার ঘটনা আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাহিদ আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, এটি একটি মাছ ধরা কেন্দ্রিক ঘটনা। সো এর আগেও কিন্তু আপনাদের মাঝে আমি অনেক ঘটনা শেয়ার করছি। আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাইয়া একটা মাছ ধরা ঘটনা আপনারা শেয়ার করিয়েন। সো সেই সুবাদে আজকে একটা মাছ ধরা ঘটনা আপনাদের সাথে কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 15-16 বছর হয়ে যাবে আর কি। ঘটনাটি ঘটেছিল আমার এক দাদুর সাথে। সে আর কি ঘটনাটা আমার সাথে শেয়ার করে। তো সেই সুবাদে আর কি আপনাদের সাথে শেয়ার করা। তিনি এখনও বেঁচে আছে। তার বয়স প্রায় 60 পার হবে আর কি, এরকম। তো তাদের বাড়ির পাশে একটা বিল ছিল আর কি। ওই বিলে প্রচুর পরিমাণের মাছ সবাই মেরে খাইতো আর কি। ওই বিলের মাছ সবাই ধরতো যখন বন্যা হতো, সে সময় মাছ ধরতো। আর মাঝে কয়েক বছর আর কি বিলটা লিজ দিছিল, আর পরবর্তীতে আর লিজ দেওয়া হয় নাই, কারণ বিভিন্ন ধরনের মানুষের জমি আছে, তারা দেয় না, আবার কেউ দেয় না, কেউ দেয়, কেউ দেয় না। সেই জন্য কেউ আর মাছ ছাড়ে না। সো সবাই যেহেতু মাছ মেরে খায়, আর সে সময় ওই দাদুও মাছ মারতো। হঠাৎ করে একদিন তিনি মাছ ধরতে গেছে বৃষ্টির সময়। নদী তখন ভরা, একদম ভরা। সে সময় মাছ ধরতে গেছে। মাছ ধরতে গিয়ে তিনি দেখতে পায় যে তার জালে প্রচুর পরিমাণে মাছ পড়ছে। সে এই জালটা তিনি ভাবলো যে মাছগুলো খুলতে আমার প্রচুর পরিমাণে সময় লাগবে। তাও তিনি কয়েক মিনিট খোলার পরে তার যে ভাড়াটা নিয়ে গেছিল ডিস্কি, সেই ডিস্কিটা আর কি ভর্তি হয়ে গেছে। তো তিনি ভাবলেন যে জালটাকে তুলে আমি বাড়ি নিয়ে যাই, আজকে যেহেতু এতগুলো মাছ পড়ছে পরে আবার নিয়ে আসবো। তো যখন এই জালটা তোলা হয়েছে, তখন হঠাৎ করে একটা পিশাচ এসে তার সামনে দাঁড়িয়ে গেছে একদম। সে তো দেখে পানিতেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে গেল। তো ভয়ে তার চোখে মুখে এত পরিমাণে ভয় কাজ করতেছে যা বলার বাইরে। তাকে বলতেছে যে তোর পাতলে যেগুলো মাছ আছে সব মাছগুলো আমাকে দিয়ে যা, নাহলে তুই এখান থেকে যাইতে পারবি না। এ কথার সাথে সাথে দাদু একদম মাছগুলো সাথে সাথে তাকে দিয়ে দেয়। আর জালটাকে নিয়ে সে একদম প্রচণ্ড পরিমাণের গতিতে নৌকাটা পাড়ে ফেরায় সে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরেও সেই জালে আর কি প্রচুর পরিমাণে, কম হলেও 2-3 কেজি ফাঁসি জালে আর কি 2-3 কেজি মাছ পড়ছে আর কি। সো পরবর্তীতে সে আর জাল বসাতেও যায় নাই, আর কোনোদিনও সে রাত্রিকালীন সময় জাল বসায় নাই, আর দিনের বেলা জাল বসাইতো, আবার দিনেই তুলতো। হঠাৎ করে যখন নদীটা শুকায় গেল, সেদিন তো ভয়ে খুবই খারাপ অবস্থা। সে ভাবছিল হয়তো এগুলো খারাপ কিছু ঘটে, হয়তো আমার সাথে এটা ঘটছে। এই বিষয়গুলো ভাবার পরে তার কবিরাজের সাথে ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া খেয়ে একটু শরীরটা ভালো হয়, আর জ্বর হয়েছিল কিন্তু সেদিনই। সেই ভয়ে তার অবস্থা খুবই খারাপ ছিল। পরবর্তীতে সুস্থ হয়। পরে যখন পানিগুলো শুকার পরে কয়েকটা ডিগি আছে, ওই ডিগি পানিগুলো আর কি সেকে পরবর্তীতে যে মাছগুলো থাকে সেই মাছগুলো যার ডিগির মাছ তারা আর কি ধরে। সো সেদিন ডিগিতে মাছগুলো ধরছে যার ডিগি সে। পরবর্তীতে দাদু আর কি রাত্রিকালীন সময় আবার শুকান ডিগি, তো তিনি লাইট নিয়ে নামছে যে মাছগুলো ভাসবে তিনি আর কি ধরবে। তো সবাই জানতো যে নদীতে এরকম খারাপ কিছু ঘটে দেখে কেউ মাছ ধরতে আসে নাই। তার সাথে এর আগেও এরকম ঘটনা ঘটছে, তারপরেও সে আর কি মাছ ধরার মতো সাহস করছে, কারণ সে ভাবছিল হয়তো তখন পানি ছিল বা এরকম ভয় দৌড় দিতে পারি নাই, আর এরকম হয়েছে আর কি। তো সে যখনই মাছ ধরতে গেছে, মাছ ধরতে যেয়ে দেখতে পেল যে প্রচুর পরিমাণে মাছ বাড়ছে। কতা মাছ, শিং মাছ কি, এই মাছগুলো ভেসে উঠছে। সে দ্রুত মাছগুলো ধরার পরে তার
যে ভাড়াটা ছিল সেটা আর কি ভর ভরা অবস্থা। যখনই পেছন ফিরে তাকাইছে, একটা মাছের মতো একটা আওয়াজ করছে, পেছন ফিরে তাকাই দেখে যে 6-7 মাস আগে যে পিশাচটাকে দেখতে পাইছিল সেই পিশাচটাকে আবার সে দেখতে পেল। এই পিশাচটাকে দেখে তার শরীর প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, এত ঠান্ডা পরেও সে শরীর আর কি ঘেমে যাচ্ছে। মানে তার অবস্থা খুবই খারাপ, আশেপাশে কেউ নাই, মানে রাস্তার পাশে নদী, মানে তার কেউ যাইতেছে না। সে ভাবলো কোনোভাবে হয় হোক এখান থেকে আমাকে বেঁচে ফিরতে হবে। যে কাজ সে বলল যে আচ্ছা আমি একটা মাছ ওদিক দিয়ে ঢেল দেব। ও একটু সাহস নিয়ে বলতেছে যদি আপনি ওই মাছটাকে নিতে পারেন তাহলে আমি সব মাছ আপনাকে দিয়ে দেবো। তো পিশাচ তো কোনোভাবে রাজি হবে না, তারপরে একটা মাছ ঢিল মারছে। আর দাদু শুনছিল যে পিশাচের সামন দিয়ে যদি কোনো মাছ ঢেল দেওয়া হয়, পিশাচ নাকি সেই মাছটাকে ধরার জন্য উপরেই ধরার জন্য আর কি দৌড় দেয়। সো যে কথা সে কাজ, মাছটাকে ঢেল মারছে উপরের দিকে, মানে আকাশের দিকে, যাতে ও মাছটাকে ধরাতে থাকে আর ও দাদু পালাতে পারে। মাছটাকে উপরের দিকে ঢিল মারছে, পিশাচ মাছটাকে ধরতে ধরতে দাদু রাস্তায় উঠে গেছে। উঠে এমন তো দিছে বাসায় একদম দৌড়ে বাড়ি গেছে। বাড়ি যে বলে যে আজকেও আমার সাথে এরকম ঘটলো। মানে তার অবস্থা খুবই খারাপ, মানে হার্ট অ্যাটাক করে একটা অবস্থা। এই অবস্থায় তার শরীর থেকে প্রচন্ড পরিমাণে জ্বর এসে গেছে। আর এই কথা শুনে ওই নদীতে আর কেউ রাত্রিকালীন সময় মাছই ধরতে চাইতো না। আর এই পিশাচের কথা শোনার পর থেকে এর পরবর্তীতে আর কেউ মাছ ধরতে যায় না ওই নদীতে। আর দাদুও পরবর্তীতে আর একদিনও মাছ ধরতে যায়নি, কারণ তার যে অবস্থা, 2বার মানে মরার হাত থেকে বেঁচে আসার একটা অবস্থা। সে যদি একটা মানুষ মনে করেন যে মরতেও বেঁচে যায়, সে শুকুর গুজার করবে আল্লাহর কাছে যে আমি আর জীবনে এই জায়গায় যাব না। কারণ সে একটা মনে করেন একটা পাপ করছে, পাপ করার পর একটা শাস্তি পাইলো। ওই পাপ কেউ কি আরো জীবনে করতে চাবে যদি একটা কঠিন শাস্তি পায়? সেরকম মনে করেন যে তিনি তো কোনো পাপ করে নাই, আর মাছ ধরতে গেছেন চাইয়ে এরকম ঘটনা ঘটে, 2বার ঘটছে। সেখান থেকে কোনোভাবে বেঁচে ফিরছে যেহেতু 2বার, পরবর্তীতে আর কোনোদিনও মাছও ধরার সাহস করে নাই, আর কোনোদিনও মাছও ধরে নাই। দাদু বলে যে এখন পর্যন্ত আমি মাছ ধরতেই যাই না, মাছ যদি ভেসেও যায় অনেক মাছ, তারপরও আমি মাছ ধরতে যাই না, কারণ এই মাছ ধরতে গিয়ে আমার জীবন যায় অবস্থা একটা। তো পরবর্তীতে দাদু সুস্থ হয়। আর ওই নদীতে মানে সন্ধ্যার পর আর কেউ নামার বিন্দু পরিমাণে সাহস দেখায় না, কারণ যে পরিমাণে ঘটনা ঘটছে দাদুর সাথে, এ ঘটনার জন্য কেউ প্রস্তুতি ছিল না। মানে যখন কাঁদোতে মাছটা ধরতে গেছিল সেই সময় আর কি তার অবস্থাটা নাকি খুবই ভয়ঙ্কর রূপ ছিল, যা দেখলে খুবই খারাপ একটা পরিস্থিতি। আর যদিও দিনের বেলা কেউ জাল পাতাইতো, পরে সকালবেলা আবার যখন জাল উঠাইতে যাইয়া দেখে যে মাছ নাই, অল্প, খুবই কম। দিনেই যদি তুলতো খুবই মাছ পাইতো, তো রাত্রিকালীন সময় কেউ মাছ পাইতো না আর কি নদীতে। তো পরবর্তীতে আর কি কেউ ওই নদীতে রাত্রিকালীন সময় মাছ ধরতে যায় নাই। সো এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো আপনাদের মাঝে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। দাদু এখন সুস্থ মোটামুটি। আল্লাহ হাফেজ। যেমনভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। আমি অসীমের এই ঘটনাটি কিন্তু আগে এখনো পর্যন্ত পড়িনি। আমি ফার্স্ট টাইম অসীমের ঘটনাটি মানে একদম রিড করার সময়ই পড়ছি। এর আগে আমি ঘটনাটি এখনো পড়িনি, কিন্তু একটা বিশ্বাস থাকে যে অসীমের ঘটনা ভালো হবে, তাই জন্য আগে থেকে পড়িনি যাতে স্পয়লার না পেয়ে যাই। একেবারে পড়ার সময় দেখবো যে কি করা যেতে পারে এই ঘটনাটায়। আপনারা জানাবেন কেমন লাগলো। আমি অসীম মালদা জেলা থেকে লিখছি। ঘটনাটি বেশ কয়েকদিন আগে শোনা আমার এক মামার কাছ থেকে, যিনি একজন ব্রোকারের কাজ করতেন তিরুপতিতে।
ঘটনাটি আমি কালেক্ট করি প্রায় 2 মাস আগে, কিন্তু রেখে দিই এপিসোডে প্রচারের জন্য। সরাসরি ঘটনায় আসছি মামার ভাষ্য মতে। প্রায় 16 বছর হয়ে গেল বাংলা ছেড়ে দক্ষিণে বসবাস করা। কাজের ক্ষেত্রে সাউথের বিভিন্ন রাজ্য যেমন তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা ঘুরে দেখা হয়ে গেছে, কিন্তু এবার আমার তিরুপতির খুব নিকটে এক মফস্বল এলাকা তিরুমালাতে যেতে হয় এক বিজনেসম্যানের ফার্ম হাউসে প্লট দেখার জন্য। তিরুমালার এক ফরেস্ট সংলগ্ন গ্রামে সেই ফার্ম হাউসের ঠিকানা। যেহেতু আমরা আমাদের গন্তব্য শুরু করি 3 জন বিকেলের সময়, তো যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর শুরু হয় মুষলধারে বৃষ্টি। তাই ওখানে এক বন্ধুর বাড়িতে কিছুক্ষণ আশ্রয় নেওয়ার জন্য যাই। গিয়ে দেখি তাদের মুখে চোখে এক অদেখা ভয়ের ছাপ। কারণ জানতে চাইলে সে বলে, আগে হাত পা ধুয়ে কিছু নাস্তা করে নাও, তারপর বলি। কথা মতো আমাদের নাস্তা পরিবেশন করা হয়। বললাম, বন্ধু শিবা, বৃষ্টি থামলেই বেরিয়ে পড়বো আমরা। আর বললে না তো যে কি হয়েছে? উত্তরে শিবা বলে যে শ্যাম, আজ আর মনে হচ্ছে না এই বৃষ্টি থামবে, তোমাদের হয়তো আজ আর তিরুপতি ফেরা হবে না। আমি হাসি হেসে বলি, ধুত, তুমি কি আবহাওয়া বিজ্ঞানী নাকি? ঠিক কমে যাবে। তো বলো, তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? উত্তরে সে বলে, চলো একটি উঠোনের ঘরে যাই, এখানে বাচ্চাদের সামনে বলা ঠিক হবে না। আমিও বলি, হ্যাঁ চলো। শিবা বলে, প্রায় 6 দিন হলো গঙ্গামা এক সাধককে তার উপযুক্ত শাস্তি দিয়েছে, তাকে মেরেছে, একেবারে জানে মেরে দিয়েছে। আমি কিছু বিস্মিত হয়ে তার দিকে তাকাই। আমার মুখ দেখে শিবা বলে, দাঁড়াও, তোমায় পুরো ঘটনাটা বলি। বছর 10 হলো রায়প্পান সাধনা করা শুরু করেছিল। তার বাবা ছিলেন এক ভালো মনের মানুষ, কিন্তু রায়প্পান একেবারেই ভিন্ন। প্রথমে সে নিজের স্বার্থপরতাতে জড়িয়ে থাকলেও বছর 3 আগে সে শুরু করে কর্ণপিশাচের সাধনা। ভাদ্র মাসের মধ্যরাত থেকে শুরু করে সে নিজের কাজ। কাঁচা মাংসতে মদ মিশিয়ে রাখা হয় আর সে বসে ধ্যানে। প্রায় 7 দিন চলে এমন। তারপর সে নিজের আশেপাশে এক এন্টিটিকে অনুভব করে। তারপর ঠিক 11 দিন থেকে শুরু হয় নীচ কর্মকাণ্ড। 11 দিন থেকে 13 দিন পর্যন্ত, অর্থাৎ এই 3 দিন খাদ্য বলতে শুধু গ্রহণ করে নিজের মল আর পানীয় হিসেবে নিজের প্রস্রাব। অত্যাধিক এগুলো সেবনের ফলে একসময় তার স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। এই সময় 13 দিনের শেষ রাতে একটি সুন্দরী মেয়ে রূপে এক অবয়ব আসে। তার সঙ্গে রায়প্পান শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আহ্বান জানায়, কিন্তু হঠাৎ এমন দৃশ্য দেখে রায়প্পান অসুস্থ হয়ে পড়ে। পরদিন সে ঠিক করে আবার অর্ধনগ্ন অবস্থায় সে ধ্যানে বসবে। সাধনায় বসার কিছুক্ষণ পর আবার সেই সুন্দরী মেয়ে এসে হাজির হয় রায়প্পানের কাছে। এবার সেও সম্মতি জানায়। তারপর চলতে থাকে তাদের যৌন সঙ্গম। রাত্রি প্রায় শেষের দিকে মেয়েটি রায়প্পানকে বলে, আমি তোমার সাধনা করা সেই কর্ণপিশাচ। এখন থেকে আমি তোমার সঙ্গে তোমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছি। তোমার আদেশ মেনে চলা এখন আমার একান্ত কর্তব্য। এই বলে মেয়েটি জঙ্গলে মিলিয়ে যায়। রায়প্পান ক্ষমতা পেয়ে নিজেকে অনেক অহংকারী করে তোলে। কেউ তার কাছে সমস্যা নিয়ে গেলে সে অনেক রকমের বায়না করে। কোনো কোনো সময় সে কাজ করে দেবে, তার বদলে মহিলাদের সঙ্গে যৌন মিলনের জন্য নিজের সঙ্গে থাকতে বলতো। অনেক সময় অনেকে রাজি হতো, কেউ না হলে বিভিন্ন ছল কৌশলে অথবা ভয়ে নিজের কাছে নিয়ে আসতো। এমনই একদিন তৃপ্তি নামক এক মেয়ে নিজের সমস্যা নিয়ে যায়। তৃপ্তির রূপে অনেক সুন্দরী। সে দেখে রায়প্পান লোভ সামলাতে না পেরে প্রস্তাব দেয় যে হ্যাঁ, আমি তোমার কাজ করব, তার বদলে 5 বার তোমাকে আমার শয্যাসঙ্গী হতে হবে। এই কথা শুনে নিজেকে অনেক লাঞ্ছিত মনে করে বাড়ি ফেরে তৃপ্তি। তৃপ্তির বাবার উপর গঙ্গাম্মা ভর করে। আমি এবার শিবাকে জিজ্ঞাসা করে ফেলি, কে এই গঙ্গাম্মা? বলতেই শিবা স্ত্রী বলেন, আসো শ্যামবাবু, খাবার রেডি আছে, খেয়ে নাও। ঘর থেকে বেরোতে গিয়ে দেখি বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঘটনাটি আমাকে বেঁধে রেখেছে। ইচ্ছে করছে না আজ আর তিরুপতি ফিরতে। আমাকে শিবা বলল, অনেক রাত হয়েছে, আজ আর ফিরো না, কাল সকালে দেখা যাবে, এমনি জঙ্গলের অবস্থা ভালো না। খাবার খাওয়া শেষ হলো। আমি এবার নক দিই শিবাকে। শিবা বলল, সিগারেট হবে? এই বৃষ্টিতে আর বাড়ি থেকে বেরোতে পারিনি আমি বললাম, হ্যাঁ হ্যাঁ নাও। এই বলে একটা সিগারেট দিই শিবাকে। সিগারেট মুখে নিয়ে শিবাকে বলি যে, ভাই এই গঙ্গাম্মাটাকে? উত্তরে শিবা বলে, শোনো এবার বাকিটা। রায়প্পানের সেই কুপ্রস্তাব মেনে নিতে পারেনি তৃপ্তি, তাই আর রায়প্পানের ওখানে যায়নি তৃপ্তি। প্রায় 2 দিন হয়ে গেল তৃপ্তি আসেনি দেখে রায়প্পান বুঝতে পারে, আর তার কর্ণপিশাচের মাধ্যমে সে কালো জাদু করে তৃপ্তির উপর। একদিন সন্ধ্যেতে তৃপ্তি চিরুনি দিয়ে নিজের চুল গোছাচ্ছে, সেই মুহূর্তে তার মা পিছন থেকে তাকে ডাকে, তৃপ্তি, এই তৃপ্তি।
তৃপ্তি কোনো কথা না বলে চুল আঁচড়াতে থাকে এবং সামনে চুল দিয়ে নিজের মুখ ঢেকে রাখে। তৃপ্তির মা তৃপ্তির সামনে এসে তৃপ্তির চুলটা তুলতেই দেখে তৃপ্তির মুখে এক পৈশাচিক ছাপ। মৃদু হেসে অজ্ঞান হয়ে পড়ে তৃপ্তি। তার বাবা বাড়ি ফিরে দেখেন আর ব্যাপারটা জানতে চান তার মায়ের কাছে। তৃপ্তির মা ঘটনাটি খুলে বলেন তার বাবার কাছে। তৃপ্তির বাবা এমন কথা শুনে বুঝতে পারে যে ব্যাপারটি মোটেও স্বাভাবিক নয়। পরের দিন তৃপ্তির কাছে ঘটনাটি জানতে চাইলে প্রথমে তৃপ্তি না করলেও পরের সবটা তার বাবাকে বলে যে রায়াপ্পন তাকে কি করতে বলেছে। এরই মধ্যে এলাকায় শুরু হয় গঙ্গা যাত্রা। এই উৎসবটি আমাদের এখানে বেশ ধুমধাম করে মানানো হয়, যাকে বলা হয় যে প্রাচীন সময়ে কোনো এক রাজা নিজের প্রজাদের উপর অনেক অত্যাচার করত, তাদের স্ত্রী কন্যাদের ধরে যৌন নির্যাতন করত। এটাই ছিল তার রসদ। এই অত্যাচার সহ্য করতে না পেরে ভেঙ্কটেশ গডের বোন গঙ্গাম্মা এক সুন্দর যুবতী হয়ে গ্রামে আসে। রাজা সেই লোভ সামলাতে না পেরে তার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। তখন ক্রোধে গঙ্গাম্মা তাকে মারতে তার পিছু পিছু দৌড়য়। ভয়ে রাজা আত্মগোপন করে। যেহেতু রাজা আত্মগোপন করেছে সেটা জেনে গঙ্গাম্মা সবাইকে বলে, তোমরা সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করো আর সবার কাছে প্রচার করো আমি যা করেছি রাজার সঙ্গে সেটা ভুল, আর তোমরা আমার ফাঁসির দাবি জানাও। এই ঘটনাগুলি সামনে আসতে গিয়ে রাজা নিজে থেকে বেরিয়ে আসবেন। তো এই ঘটনা যখন সবার সামনে আসে তখন রাজা বেরিয়ে আসেন এবং এক বাজারে তখনই গঙ্গাম্মা তাকে ঠিক 7 দিনের মাথায় এসে হত্যা করেন। আমাদের গ্রামে গঙ্গা যাত্রার প্রথম দিনের দিন রায়াপ্পন তৃপ্তিকে রাস্তায় ধরে অনেক তিরস্কার করে। তৃপ্তি ভয়ে ঘটনাটি বাড়িতে না বলে চুপচাপ থাকে, কিন্তু তার বাবা সে ঘটনাটি জেনে যায়। এইবার অস্ত্র হাতে তার বাবা রায়াপ্পনকে মারার উদ্দেশ্যে যায়, কিন্তু রায়াপ্পন আগেই নিজের গৃহ ছাড়া হয়ে গা ঢাকা দেয়। গঙ্গা যাত্রার 6 দিনের দিন নিজের যৌনাকাঙ্ক্ষা সামলাতে না পেরে আবার রায়াপ্পন নিজের কর্ণপিশাচের দ্বারা তৃপ্তিকে অত্যাচার করা শুরু করে। কিন্তু এবার তৃপ্তি ঘটনাটি তার বাবাকে বলে। তার বাবা তাকে বলে, হ্যাঁ তুই কাল জঙ্গলের পথ ধরে যাবি যাত্রাতে, আমি তোর সহায়ক হিসেবে ঠিক তোর কাছেই থাকবো। কথা মতো 7ম দিন তৃপ্তির বাবার উপর ভর করে গঙ্গাম্মা। শুরু হয় তাণ্ডব, আর এদিকে রায়াপ্পন তৃপ্তিকে ধরে তার সঙ্গে জবরদস্তি করতে থাকে। ঠিক এই মুহূর্তে ঘটনাচক্রে এসে পৌঁছয় তৃপ্তির বাবা। চোখে বিশাল প্রতিশোধের আগুন নিয়ে নিজের ত্রিশূলটি রায়াপ্পনের গলায় ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ যায় রায়াপ্পনের। তৃপ্তি দৃশ্যটি না দেখতে পেরে চোখ বন্ধ করে। যখন তৃপ্তি চোখ খোলে দেখে কেউ নেই, সেখানে শুধু পড়ে আছে রায়াপ্পনের নিথর দেহ। বাড়ি ফিরে এসে তৃপ্তি মাকে বলে, বাবা কোথায় গেল? বাবার উপর কি সত্যি গঙ্গাম্মা ভর করে? তখন তৃপ্তির মা বলল যে মানে কি হয়েছে? তখন তৃপ্তির সমস্ত ঘটনা তার মাকে বলে। তখন তৃপ্তির মা বলে, বাবা তো আমার সঙ্গেই ছিল, তোর বাবা তো কোথাও যায়নি এখান থেকে। এই কথা শুনে তৃপ্তি তার বাবার দিকে দেখে। তার বাবা তাকে চুপ করতে বলে। তাহলে তৃপ্তিকে যে বাঁচিয়েছে সে কি তৃপ্তির বাবা ছিল নাকি গঙ্গাম্মা? তাহলে কি গঙ্গাম্মা রায়াপ্পনকে মারল? ঘটনাটি শুনে নিশ্চুপ হয়ে থাকলাম। তারপর বললাম, সত্যই কত কিছু না ঘটে আমাদের জীবনে, তাই না? এই ছিল ঘটনা। It's Zaid Hassan Neon again. Thanks to Radio Fusion Bhuth FM. I want to say hi to all of my friends and especially my friend Labiba for inspiring me to come here. আমি আমার ঘটনাটা স্টার্ট করতেছি। ঘটনাটা লাস্ট ইয়ার 2011 মার্চের লাস্টের দিকে। তার কিছুদিন পর আমার এক্সাম ছিল, সো দ্যাট টাইম আমি এক্সাম নিয়ে অনেক প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় রাত জেগে পড়াশোনা করতাম। আর এই জন্য আমার রাতে একটু ঘুমাতে দেরি হয়ে যেত। এরকম এক রাতে আমার প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। আমি বিছানায় গেলাম ঘুমাবার জন্য। আমি বিছানায় যে ঘুমাবো কিন্তু আমার ঘুম আসতেছিল না। আমি আমার এক ফ্রেন্ডকে টেক্সট করতেছিলাম যে মানে ঘুম আসতেছে না, এরকম বলতেছিলাম আর কি। এরকম আমি নর্মালি মশারি ইউজ করি এবং আমি তখন লাইটটা নিভিয়ে ফেলেছিলাম। এরকম সময় আমি হঠাৎ করে আমার খাটের পাশে তাকাই, মানে আমি দেখি যে কেউ একজন দাঁড়িয়ে আছে সেই জায়গায়। আচ্ছা। এখন সেখানে আমি মানে দাঁড়িয়ে থাকা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম সাথে সাথে। আর তাছাড়া আমাদের ওদিকে তার কিছুদিন আগে মানে ডাকাতি হয়েছিল একটা বড় ধরনের, আর আমাদের ওদিকে প্রায় এরকম ঘটনা ঘটে। আচ্ছা। তো আমি ফার্স্টে প্যারানর্মাল কিছু চিন্তা করিনি। আমি চিন্তা করলাম এরকম কিছুই একটা হবে, যে চোর বা ডাকাত এরকম কিছু একটা। দেন আমি
তারপর ভয় পাচ্ছি যে তাদের কাছে হয়তো কোনো অস্ত্র টস্ত্র থাকতে পারে, আপনার কোনো ক্ষতি হতে পারে সেরকম কিছু একটা আশঙ্কা করছিলেন। তারপর এরকম 5-6 মিনিট যাওয়ার পর আমি চিন্তা করলাম না, এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি উঠি, উঠে কিছু একটা করতে হবে এখন। আচ্ছা, আমি যখন আমার মশারিটা খুলে আমি উঠতে যাচ্ছি, দ্যাট টাইম মানে সে সময় যে মানে শেপটা ছিল সেটা আমার রুমের দরজার দিকে মানে বলতে গেলে খুব দৌড় দিয়ে চলে গেল আর কি। আর আমিও তাড়াতাড়ি করে আমার রুমের লাইটটা অন করলাম, দেখলাম যে মানে সেখানে কিছুই নেই। আচ্ছা, আর আমার রুমটা আমার ভিতর দিক দিয়ে আটকানো ছিল, এখানে মানে কেউ বের হতে হলে আমার রুমের দরজাটা খুলতেই হবে, না খুলে কেউ বের হতে পারবে না। আর আমার রুমের দরজা আটকানো ছিল তখন আমি একটু ভয় পেয়ে যাই এবং চিৎকার দিয়ে আমি দরজাটা খুলে আমার প্যারেন্টসের রুমে চলে যাই। আচ্ছা, যে আমার প্যারেন্টসদের সব কথা বলি, তারা বিশ্বাস করে না, বলে যে সামনে পরীক্ষা তোমার, এর জন্য হয়তো টেনশন এরকম হচ্ছে তোমার, মানে বেশি চিন্তা করছিলেন এই কারণে হয়তো, বা সেজন্য। পড়াশোনার চাপ ছিল। জি জি। আচ্ছা, তারপর আমাকে তারা মানে বললো যে তুমি ঘুমিয়ে যাও, সমস্যা নেই, দেখো কিছু হবে না, সূরা টুরা পরে ঘুমিয়ে যাও। আমি তখন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। এরপর সেদিন আর রাতে কিছুই ঘটলো না এবং তারপরের 2 দিনও কিছু ঘটেনি। আমি তখন সেটা ভুলে যাচ্ছি যে আসলে হয়তো আমি ভুলই ছিলাম, আমি হয়তো টেনশনের কারণে এরকম হয়েছে। তারপর 2 দিন পরে একদিন আমি ডিনার শেষ করে আমি আমার মানে ওয়াশরুমের দিকে, বেসিনের দিকে ওয়াশরুমে গেছি। এখন বেসিনে যে আমি হাতটা ধোয়া শেষে এখন আমি মুখ ধুচ্ছিলাম। আমার এমন সময় মুখ ধুয়ে আমার মানে বেসিনের সামনে আয়না ছিল, ওইখানে আমার চেহারা দেখা যাচ্ছে। এখন চেহারার সাথে সাথে পিছনে আমি তাকিয়ে দেখি যে আমার পিছনে ফ্রিজ ছিল আর ওয়াশরুমের লাইট যেহেতু জ্বলছিল, মানে আলোতে বোঝা যাচ্ছিল যে মানে এখানে সবকিছু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছিল। স্বাভাবিক, আয়নাতে ক্লিয়ার দেখা যাবে এবং যদি আলো থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার দেখা যাবে। আমি দেখি যে আমি মানে প্রায় 6 ফিট 2 or 3 ইঞ্চি এরকম লম্বা একটা মেয়ে, বলবো না বিভৎস কোনো চেহারা, আচ্ছা, বাট ফ্যাকাশে টাইপের কোনো একটা মানে একদম ফ্যাকাশের মতো পুরো। তার চুলগুলো অনেক বড় বড় ছিল। আর তার ড্রেসটা আমি কালারটা বুঝতেছিলাম না আসলে সে কি কালার ড্রেসটা পরছে। আচ্ছা, মানে সে সম্পূর্ণ আমার দিকে তাকিয়ে ছিল। আমি পিছে ঘুরে তাকায় দেখি যে আসলে কিছুই নেই সেই জায়গায়। আমি খুব জোরে চিৎকার করে উঠি এবং সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যাই তখনই। আচ্ছা, তারপর আমার প্যারেন্টসরা আসে, আমাকে তারা জ্ঞান আসার পর জিজ্ঞেস করতেছে কি হলো। আমি তাদের কাছে সবকিছু খুলে বললাম যে আসলে এরকম ঘটছে, সেদিন তো তোমরা বললা যে এরকম আসলে কিছু না, কিন্তু আমি তো আবার দেখলাম জিনিসটা। বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক কি করা যায়। আমি সেদিন রাতে তাদের সাথেই ঘুমালাম, তাদের রুমেই। পরের দিন আমাদের এক রিলেটিভস, তিনি পরেশ গেট টাইপের একটু গ্রামের বাড়ি থেকে আসছেন। উনি হলো যে এইসব উনি প্যারানরমাল অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক ধারণা আছে এবং উনি অনেক এগুলো কেস সলভ করছেন আর কি। আচ্ছা, ওনাকে বললো সবকিছু, উনি আমাকে একটা তাবিজ দিল। তাবিজটা আমি পড়ছি, তাবিজটা পড়ার পরে আমার আর কিছু হয় নাই, এরকম কিছু হয় নাই। বাট 1 সপ্তাহের মতো পরে আমি তাবিজটা একদিন রাত্রে খুলে ঘুমাইছি, আর পড়িনি, খুলে ঘুমাইছি। সেদিন রাত্রে মানে খুলে ঘুমিয়েছে নাকি ভুলে গেছিলেন? মানে ভুলে আর কি, আসলে ভুলেই মানে খুলে ঘুমিয়েছিলাম। আচ্ছা, এখন আমার রুমে ডিম লাইট জ্বলতেছিল তখন। আমি ফোনে কথা বলতেছিলাম এক ফ্রেন্ডের সাথে। কথা বলার শেষে আমি ফোনটা রেখে মানে আমি এক কাত হয়ে শুয়েছিলাম, অন্য কাতে আমি মানে ঘুরছি। জাস্ট ভাইয়া সেখানে মানে কি বলবো, একটা হাত শুধু, আর কি শুধু একটা হাত। হ্যাঁ, আচ্ছা, আর সে হাতটা মানে কিরকম, মানে সাপের যে স্কিনটা আছে না এরকম দেখতে আর কি হাতটা। এবং সে হাতটা দেখার সাথে সাথে সে হাতটা আমার মানে মুখ চেপে ধরলো, নাক মুখ চেপে ধরলো একেবারে। আমি ডান কাতে এসেছিলাম, ফার্স্টে বাম হাত দিয়ে আমি ধরি হাতটা, আমি মানে পারতেছিলাম না তার সাথে। তখন আমি আমার ডান হাত দিয়েও ধরে মানে কোনো মতে হাতটা সরাই। হাতটা সরানোর পর হাতটা নিচে, আমার খাটের দিকে নিচের দিকে চলে যায় আর কি। আর আমি সাথে সাথে উঠে খাটের নিচের দিকে তাকাই, বাট আমি কিছুই দেখিনি তখন আর। আচ্ছা, হ্যাঁ, তখন আর আমি কিছুই দেখলাম না। তারপরে এই জিনিসটা বাসা আবার বললাম আমি। তারপর আমার আব্বু আম্মু আর একজন বড়, উনি একজন হুজুরের কাছে গেল। উনি ওনার কাছে জিজ্ঞেস করলো, উনি বললো যে মানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু কথা বললো যে আচ্ছা আপনাদের সাথে কি এরকম কারো কিছু হয়েছিল। উনি মানে একটা আসন নাকি জানি বসছিল, সেটা বসার পর উনি মানে এটা আমাদের জিজ্ঞেস করছে আম্মুকে। আচ্ছা, আম্মু বলছে না এরকম তো কিছু হয়নি, বলে একটু চিন্তা করে দেখেন যে আপনারা কোনো মানে যারা এরকম মানে ফকির টকির বা এরকম যারা আছে তাদের কারোর সাথে কি কোনোদিন কোনো ঝগড়া লাগছিল কিনা। কারণ আমাদের এক রিলেটিভ ছিল, ওনার বাসায় একবার এক ফকির এসেছিল। আমার মা এটা বিশ্বাস করেনি যে ওনারা এইগুলা আসলে করতে পারে।
মানে কটু কথা বলছিল হয়তো, হুম হুম। বলছে যে এগুলো ভুয়া আর কি। এখন ওই মহিলা বলছিল যে আপনার হচ্ছে আমি ক্ষতি করে দেখাবো। আচ্ছা, মানে তখন তার সাথে একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল আর কি। হ্যাঁ। তো মোটামুটি এই তো হচ্ছে ঘটনা, এবং তারপর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি এরকম ভয়ঙ্কর কিছু জি। আর পরে জিনিসের হুজুর হচ্ছে সম্মুখীন আমাকে মানে আমার সম্পূর্ণ বাসাটা বন্ধ করে দিছে, এরপর থেকে আর কিছু হয় না। এখন আর কোনো সমস্যা নেই। আর আমি ভাই একটা কথা, যে আমি যখন জিনিসটা দেখছি ফার্স্ট দিকে আমার প্যারেন্টস বিশ্বাস করতে চায়নি, বাট নেক্সট টাইম যখন আমি তাবিজটা পড়তাম তখন আমার আব্বুও দেখতো জিনিসটা। তখন আর আমার কাছে আমি দেখতাম না, তখন আমার আব্বু দেখতো। তার মানে আপনার বাবা এখন তো শুনছেন নিশ্চয়ই হ্যাঁ, তিনি, সুতরাং তার সঙ্গে ওই ঘটনা ঘটেছে। অলরাইট, তো এই ছিল ঘটনা। আসলে তো আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেটাও জাহিদ ভাইয়ের ঘটনা। এই ঘটনা 4 বছর আগের একজন ভদ্রলোকের। বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি জব করতেন এবং তার নাম ছিল টুটুল। তো ভদ্রলোক ট্রান্সফার হয়েছে কোনো একটা এলাকায় থেকে ঢাকায় তাদের কোম্পানির মূল অফিসে চলে আসেন। তো তার পরিবারে ছিল 1 বছর বয়সী একটা শিশু এবং তার স্ত্রী। মালিবাগের কোনো একটা এলাকায় তিনি থাকতেন এবং ঘটনা শুরু হয় একদিন রাতে। তিনি একদিন গাড়িতে তার বাসায় উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন সময় আনুমানিক রাত 1টা কি 1:30 হবে। টুটুল সাহেবের মনে হলো প্রায় 30-60 কিলোমিটারের আশপাশের স্পিডে গাড়ি চালাচ্ছেন তিনি কুড়িল বিশ্ব রোডে। প্রথমে তিনি খেয়াল করলেন গাড়িটা ভারী ভারী লাগছে, যেন ভারী কিছু তার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তিনি স্পিড বাড়িয়ে চলছিলেন। তিনি খেয়াল করলেন সাইড গ্লাসে দেখা যাচ্ছে গাড়ির কেউ পেছনে দৌড়াচ্ছে। দ্বিতীয়বার তিনি তাকিয়ে দেখেন, কিছু দেখলেন না। কিছু মিনিট পর তিনি লক্ষ্য করলেন গাড়ি 70+ স্পিডে চলছে, কিন্তু তার পথ যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে না, অনেকটা রিকশার গতিতে চলছে। হঠাৎ তিনি ধূপ করে তার চলন্ত গাড়ির ছাদে কিছু পড়ার শব্দ পেলেন এবং কয়েক সেকেন্ড পর থেকে গাড়িটা ভীষণভাবে কেঁপে উঠতে লাগলো। তিনি স্পষ্ট শুনতে পেলেন কর্কশ ভয়ানক কণ্ঠে, এই গাড়ি থামা। তিনি গাড়ি ব্রেক করতে যেয়ে দেখলেন গাড়িটা ব্রেক নিচ্ছে না এবং গাড়িটা অসম্ভবভাবে কাঁপছে। পুরো গাড়ির চারিপাশে যদি হাত দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক সেরকম শব্দ হতে লাগলো এবং গাড়িটার ছাদে কোনো কিছু দিয়ে আঘাত করার শব্দ হতে লাগলো। তিনি শব্দ করে দোয়া দুরুদ পড়তে লাগলেন এবং কিছুক্ষণ এভাবে চলার পর তার গাড়িটা থেমে যায় এবং গাড়ির ভেতরে ধোঁয়া বেরোতে শুরু করে। তিনি গাড়ির দরজা খুলতে যেয়ে দেখলেন দরজার লক কোনোভাবেই খোলা যাচ্ছে না এবং খোলার না কারণে ধোঁয়ার পরিমাণ বেশি হওয়াতে তিনি দরজা জানালা ভেঙে বেরিয়ে আসেন। তিনি বের হওয়ার পর নিজ কানে শুনতে পান একটা ভয়ঙ্কর ধরনের হাসি বাতাসে ভেসে আসছে। দেখতে পেলেন রাস্তার অন্যদিকে গাছের ছায়া অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে দেখা না গেলেও তিনি বুঝতে পারলেন সেই অন্ধকারে দাঁড়িয়ে যে ছিল সে হাসছিল এবং হুবহু তার মতোই দেখতে। তিনি গাড়িটার কাছে যেয়ে দেখেন কোনো ধোঁয়া নেই, কিছুই নেই, গাড়ি একদম ঠিক। সে সময় তার স্ত্রী তাকে ফোন দেয়। ওপরে তার স্ত্রী ঠিক মতো কথা বলতে পারছিল না। উনি শুনতে পাচ্ছিলেন তার স্ত্রী কাশছিলেন, এমন কাঁদছিলেন, এমন অবস্থা যেন কাশিটা জোর করে করানো হচ্ছে তাকে। তিনি আল্লাহর নাম নিয়ে আবারও গাড়ি চালানো শুরু করেন এবং একসময় বাসায় পৌঁছে যান। যে দেখতে পান তার স্ত্রী তার সন্তানকে জড়িয়ে ধরে বাড়িওয়ালার ঘরে বসে আছেন, একদম ভীত সন্ত্রস্ত অবস্থায়। তাকে শান্ত করার পর জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন তার স্ত্রী বলে তখন একটা বিষের মতো হবে সময়, গেটে টোকা পড়ে, উনি যে কাউকে দেখতে পায় না। তারপর আরেকটা টোকা পড়ে, এবার শব্দটা আসে কিচেনের গেট থেকে। তিনি সেখানে যে দাঁড়ানোর পর শব্দটা আসে তার চোখের সামনে বাথরুমের দরজা থেকে এবং দরজাটা ধীরে ধীরে খুলছিল। ধীরে ধীরে দরজা খোলার যে শব্দটা কবজায় হয় তেমন শব্দ হলো। উনি ভয় পেয়ে গেলেন এবং তখনই বাথরুম থেকে খুবই কালো একটা ছায়া এসে ওনার গলা চেপে ধরে। উনি দেখতে পাচ্ছিলেন সেই ছায়াটা হুবহু ওনার মতো দেখতে। সেই ছায়াটা তাকে নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ঘরে বাচ্চাটা ঘুমোচ্ছিল সেই ঘরের দিকে ছায়াটা ছুটে যায় এবং উনি শুনতে পান তার বাচ্চা কেঁদে উঠেছে। তিনি ভয়ে দ্রুত সেই ঘরে যান এবং দেখতে পান তার মতো করে একজন দেখতে আরেকজনের কোলে তার সন্তান। সেই ছায়াটা কত বড়, কত বীভৎস, জিভ বের করে তার বাচ্চাটার শরীর চাটছে। এমন হঠাৎ করেই যেন তার মাড়িটা খুলে যেয়ে খুব বড় রকমের মুখে পরিণত হয়। সেই ছায়াটা তার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বাচ্চাটার মাথাটা তার মুখে ঢুকিয়ে ফেলে। তা দেখে তিনি চিৎকারে দৌড়ে সেখানে যায়, সেই ছায়ার মুখ থেকে তার বাচ্চাকে প্রাণপণে টেনে বের করে সেই ঘর থেকে ছুটে বেরিয়ে যান। বাড়িওয়ালার দরজায় এসে পড়ে যান তিনি। পরে বাড়িওয়ালা তাকে উদ্ধার করে নিয়ে তার ঘরে যেয়ে বসান। সেই ছায়ামূর্তিটার 4টা কামড়ের দাগও তার সন্তানের মাথার পেছনে পাওয়া যায়। এই সব কিছু শুনে টুটুল সাহেব ভয় পেয়ে যান।
কেননা তার সাথেও একটা ঘটনা ঘটেছে। কিন্তু তিনি সেই কথা তাদেরকে বলেননি, বললে তারা ভয় পেয়ে যেতে পারেন। সেই রাতে সেই বাসায় তার স্ত্রী থাকতে না চাওয়ায় সেখানে না রেখে টুটুল সাহেব তার ভাইয়ের বাড়িতে নিয়ে যায় পুরা পরিবার। তিনি সেদিন একজন হুজুরের কাছে যান, দেরি না করে সমস্ত কথা বলেন। হুজুর বলেন, যেহেতু রাতে ওই বিশ্ব রোড দিয়ে গেছেন, এলাকাটা তো ভালো না, তাই হয়তো পিচাস না হলে বদজিন তার ক্ষতি করতে চেয়েছিল, পারে নাই দেখে আপনি বাসায় এসে ভয় দেখাইছে। তাই সেই হুজুরকে একটা তাবিজ দিয়ে বলে, কিছুদিনের জন্য নেন, এটা কিছু নিয়ম পালন করতে হবে, এগুলি পালন করেন। এরপরে বেশ কিছুদিন আর সমস্যা হয়নি। কিন্তু তারা এরপর থেকে প্রতিদিন স্বপ্ন দেখতে লাগলেন। তারা দুজনই একই রকম স্বপ্ন দেখতে লাগলেন। কখনো দেখছিলেন তারা ময়লা খাচ্ছেন, কখনো দেখতেন তারা নিজেরাই তার শিশুর মাথা কেটে নিয়ে হাতে নিয়ে বসে আছে। অনেক বিভৎস স্বপ্ন দেখতেন। এর মধ্যে টুটুল সাহেব তার পারিবারিক এক অনুষ্ঠানের কারণে স্ত্রীকে এবং সন্তানকে গ্রামের বাড়িতে দিয়ে আবার ঢাকায় ফেরত আসেন, কারণ তার যেহেতু কাজ আছে তাই তিনি গ্রামের বাড়িতে থাকতে পারছিলেন না। সেদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন, মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখতে পান তার সমস্ত বিছানা পানিতে ভেজা। তিনি আলো জ্বালিয়ে বিছানা থেকে নেমে দেখতে পান সেই ঘরের মেঝেও পানি। তিনি শুনতে পেলেন তার বিছানায় শব্দ হচ্ছে। পেছনে ঘুরে তিনি তাকিয়ে দেখেন তার বিছানায় তিনি শুয়ে আছেন। কি ব্যাপার? তার মতো আরেকজন মানুষ শুয়ে আছেন বিছানায়। তার বুকের উপর মোটা লম্বা চুলওয়ালা একটা মহিলা তার গলা চেপে ধরে আছে এবং তিনি সেখানে কাতরাচ্ছেন। সেই মহিলা তার দিকে তাকায়, তার খুব ভয়ঙ্কর ভাবে তাকায়। চুল দিয়ে তার মুখ ঢাকা ছিল। একটা হাসি দেয় সেই মহিলা। তা দেখে তিনি বেহুশ হয়ে যান ভয় পেয়ে। এরপর তার ঘুম ভেঙে গেলে তিনি নিজেকেই তার বিছানাতেই আবিষ্কার করেন। সবকিছু ঠিকই ছিল। রাতে তিনি যা দেখেছেন, বিছানা ভেজা, ফ্লোরে পানি, এখন কিছুই নেই, সবকিছু ঠিক। তিনি পরে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন, এই বাসায় কোনো সমস্যা আছে? এমনকি উনি আশেপাশে খোঁজ খবর নেন, কিন্তু সবাই তাকে বলে, না, বাসায় তো কোনো সমস্যা ছিল না। তিনি চিন্তা করলেন বাসা ছেড়ে অন্য বাসায় উঠবেন। তার একদিন পর রাতে তিনি ঘুমিয়েছিলেন। যেহেতু তার স্ত্রী গ্রামে গিয়েছেন পারিবারিক একটা অনুষ্ঠানে যোগ দিতে, তাই তিনি একাই ছিলেন। মাঝরাতে তার ঘুম ভেঙে যায় একটা মেয়ের কণ্ঠের ডাক শুনে, মণি ভাইয়া, মণি ভাইয়া। তিনি উঠে বসেন। তিনি আবারও শুনতে পান, মণি ভাইয়া, মণি ভাইয়া, আমাকে একটু বাসায় নিয়ে আয় না ভাইয়া, ভাইয়া এখানে একা খুব ভয় পাচ্ছি। ভাইয়া ভাইয়া বলে ডেকে যাচ্ছিল। এই কণ্ঠস্বর শুনে তিনি ঘাবড়ে যান। লাইট জ্বালাতে গিয়ে দেখেন লাইট জ্বলছে না। তার ঘরে দরজা খোলাই ছিল। তিনি আবছা অন্ধকারে দেখছিলেন মোটা দেহের একজন মানুষ ফ্লোরে 2 হাত দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে, মানে ওই যে যারা হাঁটতে পারে না, যারা অনেক ফকিরকে দেখা যায় যে টেনে হিঁচড়ে নিজেদেরকে নিয়ে আসে, ঠিক তেমনি টেনে হিঁচড়ে নিজেকে তার দিকে নিয়ে আসছিল। এমন মনে হলো যেন হচ্ছে হাঁটাচলা করতে পারে না। তিনি কি করবেন বুঝে পারছিলেন না। আর তখনই তিনি বুঝতে পারলেন ঘরের ফ্লোরে পানি চলে এসেছে এবং দ্রুতই পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না তিনি জেগে আছেন নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। তিনি দেখলেন সেই মোটা মানুষটা ধীরে ধীরে সেই ঘরের ভেতরে পানিতে তলিয়ে যাচ্ছে এবং এক হাত দিয়ে সাহায্য চাইছিল, বলছিল, মণি ভাইয়া আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। আর ঠিক তখন তিনি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গেলেন, কিন্তু পিছন থেকে অদ্ভুত কালো গোল চেহারার একটা কিছু তাকে জড়িয়ে ধরে। তিনি ফ্লোরে পড়ে যান এবং সেই গোল চেহারার কালো প্রাণীটা তার বুকের উপর উঠে পড়ে এবং তার গলা চেপে ধরে। সেই প্রাণীটা বড় জিভ বের করে টুটুল সাহেবের চেহারার সামনে সাপের ন্যায় ফোঁস করতে লাগে। এভাবে কিছুক্ষণ চলার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো সকালের আলোতে তার জ্ঞান ফেরে এবং তার বাবাকে তিনি ফোন দেন এবং বলেন, বাবা, যা যা হয়েছে তিনি সব কিছু তার বাবাকে বলেন। তিনি বললেন, আব্বা, আমি যা মিনিকে দেখেছি বারবার, মিনি ঠিক আছে কিনা দেখেন তো একটু। মূলত তিনি যাকে দেখেছেন রাতে হামাগুড়ি দিয়ে তাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে, সেটা তার ছোট বোন মিনি, যার বিয়ে ঠিক হয়েছে এবং সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবেই তার স্ত্রীকে তিনি বাড়িতে দিয়ে এসেছিলেন। এই টুটুল সাহেবও নিজেও কিছুদিন পর যাবেন বিয়েতে। তার কথা শুনে তার বাবা তাকে ফিরে আসতে বলেন। তো টুটুল সাহেব তার বাবার কথা শুনে তাদের গ্রামের ইমামকে টুটুল সাহেবের সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো তার বাবা তাদের গ্রামের ইমামকে বলেন। ইমাম বলেন, আপনার তো জমি জমা নিয়ে ঝামেলা আছে, মেয়ে বিয়ে দিচ্ছেন, ওরা কি কোনো কুফরি কারাম করলো কিনা? আপনি আমার ওস্তাদের কাছে যান, ওনার কাছে জিন আছে, উনি আপনাকে সঠিক খবর দিতে পারবেন। এদিকে টুটুল সাহেব গ্রামের বাড়ি ফিরে আসেন। বিয়ের প্রায় 4 দিন তখনও বাকি। টুটুল সাহেবের বাবা খুলনায় যান তার গ্রামের ইমামের ওস্তাদের কাছে ঘটনা বলার জন্য। সব শুনে সে ওস্তাদ বলেন, আসর বসাবো, জিন আসবে, তাকে জিজ্ঞেস করে জানতে হবে। সেদিন সন্ধ্যার পর সেই ওস্তাদ জিন হাজির করতে জানতে চান কি সমস্যা হয়েছে, ওনাদের একটু দেখাও আর সলিউশন দাও। সেই জিন কিছুক্ষণ পরে ফিরে আসবে বলে চলে যায়। এসে সে বলতে শুরু করে টুটুলের উপর ঘোর বিপদ আসন্ন, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, হয়তো হয়েই গেছে। টুটুলরা জানতে চান কি ক্ষতি আর কে করতে চাইছে সেই ক্ষতি। সে জিন বলে, জমি দখল নিয়ে তোমরা ঝগড়া করেছিলা,
ওরাই করেছে। তোমার পরিবারকে শেষ করে দিতে পিশাচিনী ডেকে নিয়ে এসেছে। তোমার এই ছেলে, তার শিশু আর তোমার মায়ের উপর তার নজর। দিন পর অমাবস্যার তিথি আসবে, সেদিন তার পূর্ণ শক্তি লাভ করবে। তোমাদের জানের উপর বিপদ, তোমাদের জানের উপর দিয়ে মানে মানে তোমাদের এখন অবস্থা ভালো না, তোমাদের বিপদ আছে। এবং আরও কিছু কথা সেই জিন বলে। পরে সেই জিনের কাছে সাহায্য চাইলে 16টা তাবিজ দেয়। টুটুলদের পরিবারদের নাতি নাতনি মিলিয়ে ওই 16 জনকে 16টা তাবিজ দেওয়া হয়। বলে দেয় কোনোভাবে যেন এই তাবিজ যেন না সরে এবং না খোলা হয়। যদি তাবিজ একবারের জন্য সরে যায় তবে ওই পিশাচিনী তাকে ক্ষতি করে ফেলবে, যার তাবিজের শরীরে থাকবে না। তো তারা সেখান থেকে ফিরে আসেন সবাইকে কিছু না বলে, শুধু তাবিজ দিয়ে বলে এই তাবিজ মানে একটা জায়গা থেকে আনা হয়েছে আমাদের ভালোর জন্য, তোমরা সবাই তাবিজ পরে রাখো, খোলা যাবে না, খুলে ফেললে তাবিজ আর কাজ করবে না। এটা বলে সবাইকে তারা তাবিজ পরিয়ে দেয়। এর মধ্যে প্রতিদিন টুটুল সাহেব স্বপ্ন দেখছিলেন। তিনি দেখতেন তার মতোই দেখতে একজন লোক পানির নিচে টেনে নিয়ে গেছে তাকে। তিনি ডুবছেন আর তার কানের মধ্যে পানির যেভাবে শব্দ হয় পানির নিচে গেলে ঠিক সেরকম শব্দ আসছে। আর তাকালে তিনি ঘোলাটে পানি দেখতেন, চারপাশে বালুকণা পাতা চারপাশে ভেসে বেড়াচ্ছে, যেমনটা পুকুরে ডুব দিলে খালি চোখে দেখা যায় ঠিক তেমন দেখাবে। তার মাথার তীব্র যন্ত্রণা হতে থাকে এবং তার নাক দিয়ে পানিতে ঢুকে গেলে যেমন হয় তেমন ফিল হতে থাকতো তার ঘুমের মধ্যে। আর তার কিছু মনে থাকতো না ঘুম থেকে ওঠার পর। তো বিয়ের দিন সকালবেলা তার বোনকে নিয়ে সবাই পুকুরে যায়, তাকে গোসল করাবে। গ্রাম বাংলার কিছু সংস্কৃত তো থাকেই। তো সব মহিলারা মিলে গোসল করছিলেন। হঠাৎ তারা মিনি মানে টুটুলের ছোট বোনকে খুঁজে পাচ্ছিল না। টুটুল এবং তার বাবা ভয় পেয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করা হয়। তারা আতঙ্কিত হয়ে যায়, যেই ভয়টা মনে বারবার আসছিল তা হলো কিছু তার কিছু হলো কিনা সেটা নিয়ে তারা খুব সন্দিহান হয়ে যায়। বাড়ির অনেক লোক মিলে খোঁজাখুঁজি করে, কিন্তু তার নিখোঁজ হওয়ার 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পর ওই মিনির ঘরেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জাহিদ ভাই নিজেই সেই ছবিটা দেখেছে এবং তার খুব খারাপ লেগেছিল। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই আশায় যদি একটু হলেও দম থাকে ডাক্তার কিছু করতে পারবে, যদি আল্লাহ কিছু করতে পারে। সব আশা মিটে গেল। বিয়ে বাড়িতে মাতম। এমন ঘটনায় সকলেই ভেঙে পড়ে। টুটুলের বাবা তার পরিবারকে টুটুলের সাথে হওয়া সবকিছু এবং খুলনার ওস্তাদ সেই জিনের হুজের সাথে কথা বলার সবকিছু খুলে বলেন। কিছুদিন পর টুটুলের বড় ভাই এবং তার বাবা পুনরায় সেই ওস্তাদের কাছে যায় জিনের কথা বলতে। সেই জিন তাদের বলে হয়তো ধোকা দিয়ে তাবিজ খুলে ফেলে তোমার মেয়েকে মেরে ফেলেছে। এখন সবাই সাবধানে থাকো, বিশেষ করে টুটুলকে, কারণ ওকে আগে টার্গেট করেছে। ওর ক্ষতি করতে না পেরে তোমার মেয়েকে নিয়ে গেছে। আর তুমি অন্য কাউকে খুঁজো, কারণ আমার এত জোর নেই যে আমি এই পিশাচিনীর সাথে লড়বো। সব কথাই হলো, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল না। তা হলো মিনি সবার সাথে গোসল করছিল, কেউ তাকে উপরে উঠতে দেখেনি। আর তার মৃত শরীর সেই ঝুলন্ত ভাবে অবস্থায় পাওয়া গেল ঘরের ভেতরে, গেট লাগানো অবস্থায়। তাহলে মিনি কখন ঘরে গেল? কিছুদিন পর টুটুল সাহেব প্রতিদিন রাতে স্বপ্ন দেখতে লাগলেন তিনি খোলা পানিতে ডুবে যাচ্ছেন, আর সেই পানির তলদেশে তার বোন উপর হয়ে ভেসে আছে। এমনভাবে কিছুদিন যাওয়ার পর টুটুল সাহেব আচরণ পরিবর্তন আসতে থাকে। একদম চুপ হয়ে যান তিনি, তাকাতেন না কারোর দিকে, মুখ তুলে খাইয়ে দিলে খেতেন না, না হলে খেতেন খাইয়ে দিলে খেতেন, নাহলে খেতেন না। রাতের বেলা প্রতিদিন বের হয়ে যেতে চাইতেন বাসা থেকে, শুধু বলতেন মিনি আমাকে ডাকে, আমাকে যেতে হবে, আমার বোনটা একা, ও ভয় পাচ্ছে। তার এই অবস্থা দেখে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করা হলে কিছুদিন ভালো থাকে। এরপর 6 মাস কেটে যায়। একদিন টুটুল সাহেবের স্ত্রী রাতে ঘুম থেকে উঠে দেখতে পান তার বিছানার পাশে মিনি দাঁড়িয়ে আছে। তার শরীরটা ফুলে ফেপে আছে, টপ টপ করে পানি পড়ছে, বোটকা গন্ধ আসছে শরীর থেকে, এবং সেই লোলুপ দৃষ্টিতে তার প্রায় 2 বছর বয়সী বাচ্চাটিকে দেখছে। তার সাথে মিনিরূপী সেই পিশাচের চোখাচোখি হয়, এবং তখনই মিনিরূপী পিশাচটা ওনার হাতে কামড় দিয়ে ফেলে এবং 4 তলার জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। যন্ত্রণায় তিনি কেঁদে উঠলেন। টুটুল সাহেব ঘুম থেকে উঠে আলো জ্বালিয়ে দেখতে পান তার স্ত্রীর ডান হাত রক্তাক্ত এবং একটা আঙ্গুল ঝুলছে। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। দেখা যায় যে ছোট আঙ্গুলটা আছে সেটা পুরাটাই ঝুলে গেছে এবং রিং ফিঙ্গারটা অলমোস্ট অনেকটু কাটা। তিনি তার শ্বশুর টুটুলের বাবাকে রাতের ঘটনা বলেন। সেদিন তাকে কয়েকটা তাবিজ দেওয়া হয়। সেই ঘটনার পরে কয়েকদিন পর রাতে টুটুল সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি জেগে উঠে দেখতে পান মিনি তার মৃত সেই বোন জিভ বের করে তার বাচ্চা শরীরটাকে কুকুরের মতো জিভ বের করে চাটছে। আর তিনি জেগে উঠায় সেই পিশাচের সাথে তার চোখাচোখি হয়ে যায়। তিনি চিৎকার দিয়ে সেই পিশাচকে সরাতে যাবেন, সেই মুহূর্তে পিশাচটা তার শিশুকে হাতে কামড় দিয়ে ওখান থেকে ওই টুটুল সাহেবের উপর হামলা করে, তাকে কামড়াতে থাকে। টুটুল সাহেবের স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি এসব কিছু দেখে অজ্ঞান হয়ে পড়েন। পিশাচটা তার সাথে ধস্তাধস্তির পর সেই পিশাচটা পালিয়ে যায় সেখান থেকে। পরে তিনি বাড়িওয়ালাদের সাহায্য নেন, বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান। বাচ্চার হাতে কুকুরের কামড়ের মতো দাগ পাওয়া যায়। পরে তিনি তার বাড়িওয়ালার সাথে, তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করেন।
বাড়িওয়ালার পরামর্শে তিনি ঢাকার বেশ কয়েকজন পুজুরের সাথে যোগাযোগ করেন। তদবির করলে বেশ কিছুদিন সমস্যা হয় না, এরপরে আবার সমস্যা শুরু হয়ে যায়। তার বাচ্চাকে একটা তাবিজ দেওয়া হয়, যার কারণে সেই পিশাচটা তার বাচ্চার কাছে আর আসতো না। কিন্তু 2-3 দিন পর পর মাঝরাতে তাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যেত। তারা জেগে থাকলে দেখতো তাদের ঘরের দরজার সামনে কখনো টুটুলের মতো দেখতে বা কখনো তার স্ত্রীর মতো দেখতে কেউ দাঁড়িয়ে বাচ্চাকে দেখছে মুখ হা করে। তারা দেখতো সেই হা করা মুখ দিয়ে লালা ঝরছে। তারা দোয়া পড়লে সেই পিশাচটা থুতু মেরে সেখান থেকে চলে যেত। অনেক রকমের কাণ্ড ঘটে যেত। তাদের জীবনটা দুর্বিষহ ছিল। বেশ কয়েকবার বোতলে বন্দি করা সত্ত্বেও কোনো ফল পাচ্ছিল না কোনোভাবেই তারা। তো ঘটনা প্রবাহে তাদের সাথে পরিচয় হয় জাহিদ ভাইয়ের। তো জাহিদ ভাইয়ের সাথে ভদ্রলোক দেখা করেন এবং জাহিদ ভাইকে প্রায় 3 ঘন্টা ধরে সবিস্তারে সবকিছু বলেন, যা আসলে লেখা সম্ভব হচ্ছে না। অনেক কিছু তিনি লিখতে পারেননি। তার নাম ঠিকানা বিস্তারিত নিয়ে রাতের বেলা জাহিদ ভাই তার আমির সাহেবকে দেন। আমির সাহেবের প্রথম কথা হলো, এটা তো আদিম যুগ নয়, এখনো ইনসান এতটা নিচে নামতে পারে, এতটা কলুষিত তাদের অন্তর, ফল পেতেই হবে, শাস্তি হবেই। আমি চাই না তোমাকে সব শোনাতে, কিন্তু আমার মতো যাদের কাছে গিয়েছিল তারাও জেনে গিয়েছিল সত্যটা কি। এটা জাহিদ সাহেবের আমির বলছেন, কিন্তু তা প্রকাশ করা সম্ভব না সবার পক্ষে। আমিও তোমাকে বলতে চাই না, টুটুলের জেনে লাভ নেই কেন এমন ঘটনা ঘটছে। টুটুলকে বলে দাও, পিশাচ থাকুক বা প্রেত, যেই থাকুক না কেন, আমরা চেষ্টা করব, আল্লাহ যদি চান তবে তারা সরে যাবে। কিন্তু এতটুকু জেনে রাখো, সব শয়তানের মূল কিন্তু টুটুলের বাবা। কোথায়, কেন, কিভাবে, কে, কখন, এগুলোর কিছুই বলবো না আমি। তাকে বলে দাও পিশাচের আসর আছে, সরানোর চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি পিশাচগুলোকে ঘৃণা করি, কেননা আমার দেখা মতো মানুষের জাদু, বান, কুফরি জাতীয় ক্ষতির পেছনে 90%-এর বেশি সময় এরা ইনভলভ থাকে। আমি সচরাচর অবাক, জাহিদ ভাই সচরাচর অবাক হয় না, তাই ওনাকে বেশি প্রশ্ন করলো না। শুধু একবার বলেছিল, একদিন তো জাহিদ ভাই জেনে যেতে পারে তখন। তো জাহিদ ভাই আমির বলে, পারলে হজম করে নিও, না পারলে হজম করে, না পারলেও হজম করে নিও। তো জাহিদ ভাই কয়েকদিন পর টুটুল সাহেবের বাসায় যায়। ওনার ঘরে প্রবেশ করার পর জাহিদ ভাই পচা ডিমের গন্ধ পেতে থাকে, যেটা স্বাভাবিকভাবেই কেউ টের পায় না জাহিদ ভাই ছাড়া। এবং তার ঘরের বাথরুম থেকে কেউ জাহিদ ভাইকে দেখছিল, এটা জাহিদ ভাইয়ের মনে হচ্ছিল। ওনার স্ত্রী এবং সন্তানকে আগেই সে বাসা থেকে সরিয়ে দেওয়া হয়। টুটুল সাহেব তার একটা বন্ধু ছিল সেখানে, তো তাকেও জাহিদ ভাই বাড়িয়ে যেতে বলে এবং বলে যে আপনারা সিঁড়ির ঘরে দাঁড়িয়ে থাকেন, ভেতরে ঢুকবেন না। তো জাহিদ ভাই পুরো ঘর অন্ধকার করে দিয়ে জাহিদ ভাইয়ের আমির সাহেবকে ডাকে। উনি এসে সেই পিশাচকে সামনে আসতে কমান্ড করে এবং জাহিদ ভাইয়ের মতো জাহিদ ভাই তার প্রসিডিওর করছিল। অনেক প্রক্রিয়া করা হয় এবং আসলে কাউকে বলা সম্ভব না। জাহিদ ভাই ডাকলেও কেউ আসবে তা নয়, তাই এখানে অনেক সময় লাগে। আর জাহিদ ভাই পুরা বিস্তারিত লিখতে পারেনি আমাকে ঘটনাটা। তো সেই পিশাচ আসে, ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকে, অন্ধকারে বোঝা যায় কেউ দাঁড়িয়ে থাকলে, যে কোণার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, এটা আপনি যে কেউ আমরা বুঝতে পারি। মোটা একটা মেয়েলি শরীর, মনে হচ্ছে পানি ঝরছে টপ করে, হ্যাঁ 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 করে ঘর ঘর করছে শুধু। তো জাহিদ ভাই একের পর এক যন্ত্রণা দিয়ে যাচ্ছিল। এখানে ব্র্যাকেটে জাহিদ ভাই একটা কথা লিখেছে, সেটা আমরা আপনাদেরকে বলতে পারছি না। তো আল্লাহর কালামের কাছে সব শয়তানকে মাথা নত হতে হবে যদি নিয়ত ঠিক থাকে। অনেক সময় অনেকের কোনো কিছুতেই কাজ হয় না, তার পেছনে দোষ হলো অন্তরের বিশ্বাস এবং জোর। সেই পিশাচ তার মায়া জাদুর খেলা খেলতে চেয়েছিল, সফল হয়নি। অবশেষে সে বিনা শর্তে চলে যেতে রাজি হয় এবং সে চলে যায়। প্রায় 4 ঘন্টা সময় লেগে যায় তাদেরকে সরাতে। যেহেতু সে পিশাচদের একটা গোষ্ঠীর সর্দার ছিল, তাই আরও 1 মাসের মতো সময় লেগে যায় অন্যান্য পিশাচদের সেইখান থেকে সরাতে। এরপর থেকে টুটুল সাহেবের আর কোনো সমস্যা, আর কোনো ধরনের সমস্যা হয়নি। এখানে মূলত টুটুল সাহেবের বাবা তাদের পারিবারিক শত্রুদের সায়স্তা করতে চেয়েছিল, পিশাচ চালান করে, কিন্তু সেই গতি তার শত্রুদের না হয়ে তারই হয়ে যায়। মেয়েকে তো এই পিশাচরা প্রভাবিত করে আত্মহত্যায় প্ররোচিত করে, সেই সাথে তারা এই ছেলের বড় বিপদ ঘটানোর চেষ্টায় সেই পিশাচরা ছিল। বিশেষ করে টুটুল সাহেবের বাচ্চাটা, অন্যান্য জিনরা যাদের কাছে তার সাহায্যের জন্য গিয়েছিল তারাও ব্যাপারটা জেনে গিয়েছিল, কিন্তু তারা জানতো তাদের এই কথা টুটুলের বাবা স্বীকার করবে না। স্বাভাবিকভাবেই আমরা জাহিদ ভাইরা কেউই আপনজনরা কেউই বিশ্বাস করতে চাইবে না এবং সবাই চিন্তা করবে আপনজনই ক্ষতি করতে পারে। ওকে, এটাই ছিল ঘটনা। কারোর ক্ষতি করা ভালো কাজ না, কর্মের ফল কর্মেই ভোগ করতে হবে। এটাই ছিল জাহিদ ভাইয়ের মেসেজ এবং এটাই ছিল জাহিদ ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম। আজকে যে বাছাইকৃত ঘটনাগুলো ছিল সবগুলোই কিন্তু আপনাদের জন্যই। সো প্রতিনিয়তই কিন্তু রাত 10টার সময় এই চ্যানেলে পাবলিশ করে রাখা হয় সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো। বেশ কয়েকদিন আপনাদের মাঝে কিছু প্রবলেমের কারণে আমরা ঘটনা নিয়ে আসতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত।
সো আজকে এখন থেকে শুরু, এখন থেকে আপনার অবশ্যই প্রতিনিয়তই এই চ্যানেলে রাত 10টার সময় বাছাইকৃত ঘটনাগুলো শুনতে পারবেন। সো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু এখন থেকে সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। তার আগে বলে নিই যে বাছাইকৃত ঘটনাগুলো থাকবে সবগুলোই কিন্তু স্পেশাল বাছাইকৃত ঘটনা। সো অবশ্যই কোনোটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা ঘটনাটি শোনার অনুরোধ থাকবে আপনাদের মাঝে, কারণ আমি নিজেই বাছাইকৃত করে আপনাদের জন্য ঘটনাগুলো নিয়ে আসি। আর ঘটনাগুলো শোনার শেষে আপনারা কমেন্টে জানাবেন যে কার ঘটনাটি কীরকম লাগছে, আর এরকম যার ঘটনাটি ভালো লাগবে আমরা চেষ্টা করবো তার আরও সুন্দর সুন্দর ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ঘটনায়।